মানে যেদিন সাদাত নওশিনকে নিজের বাবা মায়ের সামনে বিয়ে করে নেয়। আর সেই একটা বাসনায় আজ দুদিন আগে থেকে যেদিন নওশিন সর্বসমক্ষে সাদাদের সাথে সারা জীবনের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সাদাদের হাত ধরে নিজের চিরচেনা সবকিছু ত্যাগ করে সাদাদের বাড়িতে প্রবেশ করে। অপরদিকে সাদাত বিছানায় শুয়ে তার প্রিয়তমার কথায় ভেবে চলেছে। শাওয়ার ছেড়ে নওশিন রুমে ঢুকে সাদাতকে একরকম জোর করে ওয়াশরুমে পাঠায়। আর সাদাত শাওয়ার নেওয়ার সময়টুকুতে নওশিন বারান্দায় গিয়ে চুল ভালোভাবে ঝেড়ে নেয়। এই 2 দিন চুলে স্প্রে করা হয়েছে সাজানোর সময়, আর কাল 3 বার গোসল করেছে, অথচ একবারও চুল ভালোভাবে শুকানো হয়ে ওঠেনি। আর দুপুরে তো ড্রায়ারই করেছিল, তাই চুলের অবস্থা মোটামুটি খারাপ। সেজন্য এখন শ্যাম্পুটাও করে এসেছে। চুল ঝেড়ে বারান্দার গ্লাস উঠিয়ে রেলিং ধরে বাইরের দিকে তাকিয়ে আছে। 12 তলার উপর থেকে ব্যস্ত শহরটা খুব ভালোভাবেই দেখা যায়, কিন্তু ব্যস্ত শহরের ব্যবস্থা এখনো হয়নি। ভোরের হালকা আভা বোঝা যাচ্ছে কেবল, তবে সূর্যমামা এখনো ওঠেনি। কাক ডাকা আওয়াজ বুঝিয়ে দিচ্ছে ঘুমন্ত মানুষকুলকে আরেক নতুন সকাল আসতে চলেছে। সকালের এই মৃদু বাতাসটাতে গাড়ির অদাহ্য কার্বন মনোঅক্সাইডের গন্ধ পাওয়া যায় না, কলকারখানার সীসা ভেসে আসে না। নওশিন রোজ সকালে বারান্দায় দাঁড়িয়ে এই সীসামুক্ত বাতাসে প্রাণ ভরে শ্বাস নেয়। রোজ সকালে এমন দৃশ্য দেখতে আর ভেজাল মুক্ত ফুরফুরে বাতাসে একরকম হারিয়ে যায় নওশিন। সাদাত শাওয়ার সেরে ড্রেস আপ করে বারান্দায় গিয়ে নওশিনের পেছনে দাঁড়ায়, আলতো করে জড়িয়ে ধরে নওশিনকে। আকাশের দিকে তাকিয়ে নওশিন সজোরে একটা শ্বাস নিয়ে বলে, দেখো সাদাত, আকাশটা কেমন হালকা দেখাচ্ছে। আবছা আকাশ দেখতে কিন্তু বেশ। একটু জোরে শ্বাস নাও, বুঝতে পারবে বাতাসটা কি ফ্রেশ, অন্যরকম একটা গন্ধ, জাস্ট ওয়াও। সাদাত নওশিনের মতো সজোরে একটা শ্বাস নেয়, তারপর মুচকি হেসে বলে, কেসটা কি হলো? তুমি তো বললে ফ্রেশ বাতাস আসবে, কিন্তু আমি আমি তো অন্য কিছু সুবাস পাচ্ছি। সাদাতের কথা শুনে নওশিন মুখে একটা বিরক্ত ভাব এনে সাদাতের দিকে ঘুরে তাকায়। চুলে নাক দিয়ে ঘ্রাণ নিলে তো শ্যাম্পুর গন্ধই পাবা, তাই না? সাদাত মুচকি হেসে ফেলে। ঘ্রাণটা কিন্তু যে সুগন্ধিকে হার মানায়। আবার নওশিনের চুলের দিকে নাক দিয়ে শব্দ করে শ্বাস নিতে থাকে। আহা, হোয়াট এ স্মেল! নিমিষে নওশিনের মুখের বিরক্তিকর ভাবটা উধাও হয়ে যায়। আসলে বিরক্তি না, আসলে শুধু দেখানোর জন্য ভাব নিলে যা হয় আর কি। হয়েছে, আপনার সুগন্ধ নিতে হবে না, চলুন নামাজ পড়তে হবে। তুমি কি মসজিদে যাবা? মসজিদে নামাজ পড়লে কত গুণ বেশি নেকি হবে ভাবতে পারছো? আচ্ছা দাঁড়াও, আমি দেখছি ভাইয়া চলে গেছে কিনা। ওকে। যাওয়ার আগে চুলটা খোপা করে নেয়, আর সাদাত মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে। খোপা করার সময় অপূর্ব লাগছিল নওশিনকে। একটু বেশি সময় ধরে দৃশ্যটা দেখার সুযোগ পায় সাদাত, কারণ ওই যে লম্বা চুল। রাতের ড্রেস আপের মতোই একটা হালকা কালারের প্লাজো আর শর্ট জামার সাথে সাদা শিফন ওড়না, আর মাথায় ভেজা চুলের খোপায় আবার এক নতুন রূপে সাদাত দেখতে পাচ্ছে তার সহধর্মিণীকে। নওশিন মাথায় ঘোমটা দিয়ে নেয়, এতে যেন মেয়েটার সৌন্দর্য বহুগুণ বেড়ে যায়। কি ব্যাপার, হঠাৎ ঘোমটা দিলে যে? মুচকি এসে জবাব দেয় নওশিন। আরে চুল ভেজা, তাই খোপা করে ঘুমটা দিয়ে নিলাম, না হলে ভাইয়ার সামনে লজ্জা পাবো না। আচ্ছা, বুদ্ধিমান বউ আমার। এতটা না, তবে অল্প। আর ভাইয়া না থাকলেও ভাবি যদি ভেজা চুল দেখে হাজারটা প্রশ্ন করবে, তাই সাবধানের তো মাইর নেই। আচ্ছা আর বক বক না করে যাই, তা না হলে ভাই আবার চলে যাবে। নওশিন গিয়ে ওর ভাবির রুমে নক করে। এদের বাড়ির সবাই ফজরের নামাজ আদায় করার জন্য এই সময় ওঠে। ভাবির রুমে লাইট অন দেখে নওশিন বুঝে ওরা উঠে পড়েছে, তাই ডাক দিতে কোনো সমস্যা নেই। ভাবি, ভাবি। সাড়া দেয় নওশিনের ভাই। তোর ভাবি ওয়াশরুমে দরজা অন আছে, আয়। নওশিন ভেতরে ঢুকে। ওর ভাই মসজিদে যাওয়ার জন্য রেডি হচ্ছে। ও তুমি যাওনি এখনো? যাবো এখন, কেন? নওশিনের ভাবিও এতক্ষণে অজু করে বেরিয়ে আসে। কি ব্যাপার নৌশিন, কিছু লাগবে? না ভাবি, সাদাত নামাজে যাবে তো, তাই দেখতেলাম ভাইয়া চলে গেছে নাকি। ও আচ্ছা, আমি ওয়েট করছি ড্রয়িং রুমে, ওকে আসতে বল। আচ্ছা। নওশিন রুমে গিয়ে সাদাতকে পাঠিয়ে দিয়ে নিজের নামাজটাও আদায় করে ফেলে। ঘুম পাগল নওশিনের ঘুম পাচ্ছে, আর ওর আসল ঘুমিতে হয় ফজরের নামাজের পর থেকে সকাল 10টা অবধি। তাই অভ্যাসবশত এই সময় একটু বেশি ঘুমিয়ে পড়েছে। সাদাত আসবে বলে দরজা অন করে শুয়ে পড়ে। শুয়েছে বুঝতে পারলেও কখন যে ঘুমিয়ে গেল সেটা নওশিন নিজেও বুঝতে পারেনি। সাদাত নামাজ সেরে এসে দেখে নওশিন বেভরে ঘুমিয়ে আছে, তাই আর ডাকাডাকি করেনি। এই বেচারাও ঘুম চলে এসেছে। নওশিনের ঘুম দেখে টানা 2 রাত ঘুমায়নি,
ঘুম আসাটাই স্বাভাবিক। তাই দরজা লাগিয়ে সাদাদও শুয়ে পড়ে। নওশিনের মাথায় হাত রাখতে গেলে নওশিন ঘুমের ঘোরে সাদাতকে শক্ত করে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রেখে শুয়ে পড়ে। আর খোলা ভেজা চুলগুলো সাদাদের মুখে গিয়ে পড়ে। সাদাত চুলগুলো মুখ থেকে সরিয়ে সাইডে মেলে দিয়ে নওশিনকে আঁকড়ে ধরে দু চোখ বন্ধ করে নেয়। আবারও চোখ খুলে ঘুমন্ত নওশিনের মায়াবী মুখের দিকে কিছু সময় তাকিয়ে থাকে। ঠোঁটের কোণে তৃপ্তির হাসি নিয়ে ভালোবাসার মানুষটার কপালে ভালোবাসার পরশ এঁকে আবারও দু চোখ বন্ধ করে ফেলে। নওশিনের মতো সাদাতও এক মুহূর্তে হারিয়ে যায় গভীর নিদ্রায়। হারানোর তো কথাই, তাই তো লোকে বলে তৃপ্ত আত্মার নিদ্রা ছেদ ঘটানো দায়। নৌশিন, নৌশিন, কি রে, ঘুম হলো তোর? ঘড়ির কাঁটায় সকাল 8:15। দরজার বাইরে নওশিনের ভাবি কড়া নাড়ছে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় নওশিনের নাম ধরে ডাকাডাকি করছে, বাট তবুও কারো কোনো পাত্তা নেই। এই নিউ কাপল, আপনাদের কি ঘুম হলো? কি রে, আর কত ঘুমাবি? আমি কিন্তু এবার দরজা ভেঙে ভেতরে ঢুকবো। বাইরে ডাকাডাকির শব্দে সাদাদের ঘুম ভেঙে যায়। অবশ্য ডাকাডাকিতে সাদাদের ঘুম সহজে ভাঙে না, কিন্তু সাদাদ রোজ 8টায় ঘুম থেকে উঠে জিম করে, তাই গভীর ঘুমে তলিয়ে গেলেও অভ্যাসবশত এই সময় ডাক পড়ায় ঘুমটা ভেঙে যায়। চোখ খুলে সাদাত দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8:20, আর বুকের উপর ঘুমন্ত একটা পড়ি। সাদাত ডাকাডাকির ধরন শুনেই বুঝতে পারে যে ভাবি ডাকছে, তাই নওশিনকে ডাকতে শুরু করে। নওশিন ওঠো, 8:30 বাজে। নওশিন নিশ্চুপ। সাদাত নওশিনের গায়ে একটু নাড়া দিয়ে। নওশিন উঠবে না? নওশিনের জন্য ঘুমের পারফেক্ট সময় এটা, তাই এই সময় সাদাত ডাকাতে নওশিন একটু বিরক্তই হয়। অবশ্য এই সময়ও রোজই বিরক্তিকর বোধ করত ওর বাবা মায়ের ডাকাডাকির চোটে, আর আজ এই সাদাত ডাকাডাকি শুরু করেছে। সাদাতের নাড়া খেয়ে নওশিন সাদাতকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। ওইদিকে বাইরে নওশিনের ভাবি এখনো দরজার বাইরে ডেকে চলেছে। নওশিন ওঠো, টেডি বিয়ার, ভাবি ডাকাডাকি করছে। ইস, আর একটু ঘুমাই। নওশিনের ঘুম ঘুম গলার আওয়াজ সাদাত এতদিন ফোনে শুনত, আর আজ রিয়েল লাইভে। বেশ লাগছে সাদাতের। আবারও যেন মুগ্ধ হয়ে গেছে এমন ঘুম ঘুম কণ্ঠে। বাইরে ভাবি দাঁড়িয়ে ডেকে চলেছে। আরে ভাবি আসছে। আর একটু প্লিজ। সাদাত আর ডাকাডাকি না করে নওশিনকে আস্তে করে ছাড়িয়ে বালিশের উপর মাথা রেখে নিজেই দরজা খুলে দেয়। আরে তুমি, তা তোমার বউ এখনো উঠলো না? ঘুমাচ্ছে আর কি। ওর যত ঘুম তো সকালবেলা। তা আপনারও কি সকালবেলা ঘুমের অভ্যেস আছে নাকি? 7:30 বা 8টা। আহারে, আর একটু বেশি হলেই দুজন সেম হতো। তাহলে কিন্তু একটা ফেভার হয়ে যেত, দুজনের সকালে ঘুম আর রাতে। সাদাত ঘাড় চুলকিয়ে মুচকি হাসে, আর সাদাতকে ব্লাশিং হতে দেখে ভাবিও হেসে ফেলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে জামাইবাবু, দেখি আপনার বউয়ের কি অবস্থা। ভেতরে ঢুকে দেখেন নওশিন গভীর ঘুমে আচ্ছন্ন। নৌশিন, নৌশিন, এই মেয়ে ওঠ। এমনি ডাকায় কাজ না হয় গায়ে ঠেলা দিতে শুরু করেন ভাবি। ওই ঘুম পাগলি, ওঠ, পরে ঘুমা, এখন ওঠ। আর একটু। না, তুই এখনই ওঠ, ওঠ বলছি, মা ডাকছে তোকে। কি রে, ওঠ। সাদাত নওশিনকে এভাবে ডাকতে দেখে হাসি থামিয়ে রাখতে পারছে না। ভাবি, এভাবে বোধহয় হবে না, এই নাও, এটা কাজে লাগাও। ভাবি সাদাতের দেওয়া পানির গ্লাসটা হাতে নিয়ে অল্প পরিমাণ পানি নওশিনের মুখে ছিটিয়ে দেয়, আর নওশিন ইস বলে একটু বিরক্ত হয়ে পাশে থাকা একটা বালিশ নিয়ে নিজের মুখের উপর দিয়ে রাখে, কিন্তু চোখ এখনো খুলেনি। তুই কি উঠবি না? ভাবি নওশিনের হাত ধরে একটু ঝাঁকি দেয়। নওশিন তন্দ্রায় ডুবে ঘুম ভাঙা স্বরে বলে, সাদাত জান প্লিজ, রাতে অনেক হয়েছে, এখন আর কিচ্ছু করো না, একটু ঘুমাতে দাও না প্লিজ সোনা। ভাবি নওশিনের কথা শুনে সাদাদের মুখের দিকে তাকে এমন একটা ভাব দেখালো, মনে হয় যেন উনি জানে না রাতে কি হয়। তারপর আবার পর মুহূর্তে অট্টহাসিতে মেতে ওঠে, আর সাদাত টাল সামলাতে একটু লজ্জা লাগলে নিজেও হেসে ফেলে। ভাবি এবার নওশিনের মুখের বালিশ সরিয়ে আবারও পানি ছিটিয়ে, আরে আমি তোর ভাবি, তোর জান শোনা না। এখনো ঘুমিয়ে আছি। সাদাত নওশিন কেমন মরার মতো ঘুমাতে দেখে ভাবির হাত থেকে পানির গ্লাস নিয়ে পুরো পানি নওশিনের মুখে ঢেলে দেয়, আর নওশিন সাথে সাথে চমকে উঠে এক লাফে বসে পড়ে। চোখ খুলতে দেখে এক পাশে সাদাত আর অন্য পাশে ভাবি।
নওশিন হাবলার মতো একবার সাদাদের দিকে তো আরেকবার ভাবির দিকে তাকাচ্ছে। ভাবি আর সাদাত নওশিনের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। তার উপর নওশিন আবার ঘুম ঘুম গলায় বলে, কি হয়েছে? এতে ওদের দুজনের হাসির মাত্রা আরো বেড়ে যায়। ভাবি কোনো মতে হাসি থামিয়ে বলল, কিছু হয়নি জান। রাতে কি হয়েছিল সোনা? বলে আবার হাসি শুরু করে। নওশিন সাদাদের মুখের দিকে হা করে তাকিয়ে আছে। রুমে কি হয়েছে বোঝার চেষ্টা করছে। পরক্ষণে ভাবি আবার বলে ওঠে, কি হয়েছিল জান রাতে? বললা না তো। নওশিন কিছু একটা বুঝতে পেরে চোখ বড় করে দুজনকে দেখে এক লাফে খাট থেকে নেমে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে ওই দুটো বকবক করছে আর পাগলের মতো হেসে চলেছে। নওশিন মুখ মুছতে মুছতে ভাবির সামনে গিয়ে দাঁড়ায়। ভ্রু কুচকে বলে, খবিশদের মতো হাসছো যে, কি হয়েছে? তুই বদমাইশ আমার আরামের ঘুম নষ্ট করে এখন হাসা হচ্ছে, তাই না? না জান, কিচ্ছু না। তা সোনা, তোমার ঘুম হয়েছে কাল রাতে? কি সব জান শোনা বলছো? ছি, লজ্জা নাই তোমার ভাবি? ও, আমি বললেই লজ্জা নাই আমার, তাই না? আর নিজে বললে কিছু না। আমি? তা বরকে জান সোনা এসব ডেকে কি বেঁধে রাখার ফন্দি করছেন আপিজি? নওশিন লজ্জা পেয়ে গেল। ও কিছুটা মনে করতে পারছে, কারণ ও জানে ঘুমের ঘরে অনেক কিছুই বলে। ভাবি? হা হা হা, ঠিকই আছে। কিচ্ছু ঠিক নেই। ওকে আমি এসব বলে বেঁধে রাখতে যাব কেন? ওকে গরু ছাগল নাকি? গরু ছাগলকে বেঁধে রাখা যায়, স্বামীকে তো না। আর সে তো এমনি আমার, তাই বেঁধে রাখার প্রশ্নই আসে না। সাদাদের দিকে তাকিয়ে মুচকি হাসে নওশিন। বাব্বা, আমার ননদিনী তো অনেক কিছু বোঝে রে। দোয়া করি যেন সারা জীবন তোরই থাকে। বাঁধে নয়, ভালোবাসায় আঁকড়ে রাখিস। আরে বাস, আমি তো সুপারম্যান হয়ে গেলাম ভাবি। জি না, আপনাকে সুপারম্যান হতে হবে না। ম্যান হয়েই থাকুন। আর হ্যাঁ, অন্য কারো না হয়ে শুধু আমার হয়ে। হয়েছে হয়েছে, চল এবার। সেই কখন মা ডাকতে পাঠিয়েছে। এখন না গেলে মা নিজেই ডাকতে আসবে। অনেকক্ষণ হলো খাবার রেডি। কাল রাতে তো কিচ্ছু খাননি আপনারা। সো জলদি আসেন, আমি গেলাম। ভাবি চলে গেলে নওশিন পিছন থেকে চিল্লায়। আর শোনো, এত সকালে আমি খাবো না। পেছন না ফিরে ভাবি জানায়, তোর খেতে হবে না, তোর বরকে নিয়ে আয়। যা, চলে গেল। এত সকালে মানুষ খায় নাকি? 9টা বাজতে এখনো 15 মিনিট বেশি সময় বাকি। ধুর, ভাল লাগে না। আমার পেটে কিন্তু বিড়াল নাচানাচি করতেছে, সো প্লিজ চলো। এই, তোমার এত ক্ষুধা লাগে কেন বলো তো? আর আমি তো শুনেছি ক্ষুধা লাগলে নাকি পেটে ইঁদুর বা চুচু দৌড়ায়। তোমার পেটে ডিরেক্ট বিড়াল? আরে বোকা, আমার বেশি ক্ষুধা লাগছে তাই ইঁদুর বিড়ালে কনভার্ট হয়ে গেছে। আর এখন ভাবির মুখে খাবারের কথা শুনে বিড়ালটা বেশি লাফালাফি করতেছে। আফটার অল শ্বশুরবাড়ির খাবার বলে কথা, ব্যাপারটাই আলাদা। কত কিছু খাবো। নওশিন ভেঙচি কেটে। রাক্ষস একটা। হোপ, কাল রাতেও কিন্তু শ্বশুর বাবার সামনে খাওয়া নিয়ে বলছো, আর এখন আবার বেশি বললে সব বাদ রেখে সারাদিন তোমাকে খাবো। চোখ টিপি দিয়ে। তখন ভালোভাবে বুঝবে রাক্ষস কি জিনিস। ছি ছি, চলো। সাদাত মুচকি এসে বলল। চলুন। দুজনেই খাবার টেবিলের দিকে যেতে থাকে। নওশিনের বাবা আর ভাই আগে থেকে ওদের জন্য ড্রয়িং রুমে ওয়েট করছিল। সাদাত আর নওশিনকে দেখে নওশিনের বাবা উঠে দাঁড়ায়। এই তো সাদাত এসে গেছে, চলো বাবা ব্রেকফাস্ট সেরে নিই। রিমা, তোদের হলো? হ্যাঁ হ্যাঁ, সব রেডি, এসো তোমরা। সাদাত, নওশিনের বাবা ভাই সবাই মিলে ডাইনিং এর দিকে এগিয়ে যায়। বসো সাদাত। আরে আমি কি মানুষ না গরু? আমিও তো খেতেই এসেছি, তাই না? আর তোমরা শুধু ওকেই বলে যাচ্ছ তখন থেকে। আমার নাম তো মুখেই আসছে না তোমাদের। পাগলি মেয়ে, তুমি এত ইজিলি আসে বুঝতে পারবা না। আর সাদাত বাবা তো নতুন, তাই আর কি। ছাই, সব আদর এখন সাদাদের জন্য, আমার জন্য কিচ্ছু না। না আরে তোকে খাবারের সময় কি আলাদা করবো বলতো? তুই কি খেতে জানিস নাকি? বলেই হলো, আমি অনেক খেতে পারি। জানো ভাইয়া, কাল না আমি বিফ খেয়েছি। আল্লাহ গো, কোন কি আপা, আপনি গরুর গোস্ত খাইছেন? তাই নাকি? কিভাবে সম্ভব? আরে সাদাত জোর করে মুখে ঢুকিয়েছে, আর আমি গিলেছি। শুধু বমিই করতাম, বাট সবার খাওয়া নষ্ট হবে তাই পানি খেয়ে কোনো রকমে আটকে রেখেছিলাম।
মেয়েটার কমন সেন্সের একটু অভাব না হলে বাবার সামনে বলে নাকি যে বর জোর করে মুখে খাবার দিয়েছে? যাক, তাইলে দুলাভাই আপনারে মানুষ করবার পারবো। আরে তোর কি মনে হয় রে, আমি কি মানুষ না? মানুষ, তবে খাইওর মানুষ না। দুলাভাই, আপনি আপারে খাওয়াটা একটু শিখাইয়া নিয়েন। সাদাত মুচকি এসে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। একটা অল্প বয়সী ছেলে দৌড়ে এসে নওশিনের পাশে বসে। আরে আপু, তুই তো জামাই পেয়ে আমাকে ভুলে গেলি একদম। আমি যে তোদের বাসায় আছি সেটা তোর খেয়ালই নেই। তোর বর কি আমার চেয়েও বেশি হ্যান্ডসাম নাকি, যে আমাকে তোর মনেই পড়ে না? তোর মতো হ্যান্ডসাম কেউ আছে নাকি? আর আমি তোকে একদম ভুলিনি। কাল আমি যখন আসছি তুই ঘুমোচ্ছিলি, আর আমি তো কেবল উঠে এলাম, সো তোকে ডাকার চান্সই পাইনি। হয়েছে, তোর আর বলতে হবে না। তুই তোর বরকে নিয়েই সুখে থাক, আমার কথা তোর ভাবতে হবে না। হাই ভাইয়া, আমি আরফান, রাইট? একদম পাক্কা। আচ্ছা ভাইয়া, বলো তো, আমি কি কোনো দিক থেকে কম হ্যান্ডসাম? তবুও তোমার বউটা আমার মন বুঝলো না। কে বলেছে? তুমি শুধু হ্যান্ডসামই না, একদম পারফেক্ট হ্যান্ডসাম। তোমার তুলনায় আমি তো জিরো। আরফান নওশিনের চুল ধরে টান মেরে, দেখেছিস, খালি তুই ছাড়া সবাই আমার মর্মটা বুঝলো। আর আমি চুল ধরে টানিস কেন? তোর মর্ম আমার বোঝা লাগবে না। বেশি পেঁচাল না পেরে চুপচাপ খেয়ে নে। এই, তোর মতো না যে না খেয়ে বসে থাকবো। ও ফুফি, খাবার দাও তাড়াতাড়ি। 2-3 জন সার্ভেন্ট একের পর এক খাবার ডিশ রেখে যাচ্ছে। নওশিন তো পুরোই হা। আরে আরে, আর কত খাবার আছে? এত খাবার কে খাবে? এই, তুই চুপ কর তো আপু, তোর খেতে হবে না। তুই শুধু দেখ, আমরাই খাই। খা খা, রাক্ষসের দল সব। এত খাবার টেবিলের জায়গায় টান পড়ে যাওয়ার মতো। আসলে নতুন জামাইয়ের খাতির করবে বলে কথা, তার উপর আবার বড় লোকের কারবার। আরফান, আমিও তোমার সাথে একমত, বাট খাবার আসলেই ওভার দেখা যাচ্ছে। কি বলো বাবা? কিছু ওভার হয়নি, সবকিছু খেতে হবে। হ্যাঁ? জি ভাইয়া, না বলো না। হ্যাঁ, তুমি না পারলে আমি তো আছি। নওশিনের ভাবি হাতে একটা ট্রে নিয়ে খাবার টেবিলে রাখে। এই চুপ করতো আরফান, চুপচাপ খা। সাদাত এত খাবার দেখে যতটা না অবাক হয় তার চেয়ে বেশি অবাক হয় ভাবি রান্না ট্রেতে খাবার বাটিগুলো দেখে। সাদাত, অবাক হওয়ার কিছু নেই। এগুলো তোমাকে খেতে হবে না, এগুলো তোমার উনির খাবার। নওশিন এতক্ষণ বাটিগুলোর দিকে তাকায়। খাবার দেখে তো মহা খুশি। ভাবি, লাল শাক, আলু ভর্তা, মলা শুটকি, লেবু পাতা ভর্তা। প্রাণ তো জুড়িয়ে গেল আমার। তাড়াতাড়ি গরম গরম ভাত দাও, আমি আর সামলাতে পারছি না। বলেই নওশিন নিজের প্লেটে ওর ভাবির দিকে এগিয়ে দেয়। আরে দাও দাও, আগে আমাকে সাদা ভাত দাও, পরে তোমাদের জামাইকে আদর শুরু করো। আমার আর তর্স হইছে না। এই থাম তো তুই। ভাইয়া, তুমি জানো কতদিন পর মলা শুটকি খাবো আমি? ই ভেবেই তো আমার নাচতে ইচ্ছে করছে। মামি, তোমার ছেলে আমার চুল হাত দিচ্ছে কিন্তু। তবু আমার অন্যজনকে রাক্ষসী বলে, সালা শুটকি খোর। রান্নাঘর থেকে, আরফান, কি সব ভাষা তোর? দাঁড়া, তোর কপালে থাপ্পড় আছে। আরফান আবার নওশিনের চুল ধরে টেনে ফিসফিসিয়ে বলে, হারামি, তোর জন্য আম্মুর কাছে বাঁশ খেতে হয়। আরফান, কি করছিস তুই? দাঁড়া, আমি আসছি। নওশিনের দিকে চোখ পাকিয়ে। এই আরফান বাবা দুষ্টুমি করে না, খেয়ে নাও। তোমার ফেভারিট ডিশ আছে তো দেখছি। জি আঙ্কেল। সাদাত শুধু বসে বসে ওদের কাণ্ড দেখছে। একে তো জামাই আদরের খাবার ওভার হয়ে যাচ্ছে, দ্বিতীয়ত নওশিন আর আরফানের খুনসুটি, আর সবচেয়ে অবাক হচ্ছে নওশিনের খাবারের ডিশ দেখে, যার জন্য নওশিন এত এক্সাইটেড হয়ে গরম সাদা ভাতের জন্য প্লেট পেতে বসে আছে। ও ভাবি, আগে আমাকে দাও না, পরে সাজাবো এগুলো। আরে বাবা, দাঁড়া ঠিক করে রাখি একটু। তাড়াতাড়ি প্লিজ। ইটস, থাম তো। তুই চুপ থাক, তুই বুঝবি না। আমার বোঝার দরকার নাই। দেখ, তোর ছেড়ছাড়ি দেখে তোর বড় হাসছে। এই তুমি হাসছো কেন? তুমি কি জানো লেবু পাতা ভর্তার সাথে মলা শুটকি কত মজা, জাস্ট অমৃত। আর তার সাথে বেগুন ভাজা হলে তো সোনায় সোহাগা। ও ভাবি, কত কিছু রান্না করলে, আর আমার জন্য একটা বেগুন ভাজলে না? সাদাত নওশিনের কাণ্ড দেখে মুচকি হেসে যাচ্ছে। আরে সময় তো লাগবে।
আমি তো এই শুটকি ভাজতে চাইছিলাম না, মামি জোর করলো তাই ভাজলাম। আপাতত খা তোর এই কুখাদ্য, তারপর বেগুন ভাজা করে দেবে। নওশিন মন খারাপ করে বলল, ভাইয়া এগুলো কুখাদ্য না, অনেক টেস্ট, চাইলে খেয়ে দেখতে পারো। তুই খা, তোর তো ভালো খাদ্য ফেরেস হয় না। বাবা দেখলে তো ভাইয়া কি বলে, তুমিই বলো এগুলো তো ন্যাচারাল খাবার, এগুলোর সাথে আর কোনো কিছুর তুলনা হতেই পারে না। আচ্ছা আচ্ছা, এই না তোর সাদা ভাত, এখন খাওয়া শুরু কর। আহ কি সুন্দর গান আসছে। আসলেই লেবু পাতা ভর্তার গন্ধটা জোশ। এই যে নে, তোর সব বাটি সামনে দিলাম, তুই নিয়ে নিয়ে খা। আর এই যে তোর বেগুন ভাজা। ভাবি, ও বেগুন ভাজা, আল্লাহ, একদিন আমার সব ফেভারিট খাবার। ও দারুন দারুন। যা, বেগুন ভাজা করেছো ওর জন্য? এই না বললে করনি, সব ওনার জন্যই করেছো ভাবি। এটা কিন্তু একদম ঠিক করনি। আরে হিংসা কেন করছিস? দেখ, তোর প্রিয় কাতলা মাছের বিহারও তো করেছি। ও, একটা ডিসি করেছো আমার নিয়তে, আর সব তোমাদের ননদের জন্য। দেবর তো পৌঁছে গেছে, তাই না? আর বেগুন ভাজা এনে ঢেকে রাখা হয়েছে, দেন সারপ্রাইজও দেওয়া হলো। ওর সব খাবার বানাতে জাস্ট 15 মিনিট লেগেছে, আর তোদের এক এক ডিশ বানাতে পুরো সকাল লেগে গেছে সব কটা লোকের। এখন তো খেয়ে নে, দেখ অনেক কিছুই আছে। লাঞ্চে তোর জন্য তোর সব ফেভারিট ডিশ দিব, আল্লাহ বাঁচিয়ে রাখলে। এখন চুপচাপ খা। দেখা যাবে। ভাবি সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে, আর নওশিন নিজেরটা নিয়ে অলরেডি কথা বন্ধ করে খাওয়া শুরু করে দিয়েছে। সাদাত চেয়ে চেয়ে নওশিনের খাওয়া দেখছে। হাফ প্লেট গরম সাদা ভাত দেওয়া হয়েছে ওর প্লেট সামনে, ছোট ছোট বাটিতে করে সব ভর্তা। নওশিন প্রথমে লেবু পাতা ভর্তা নিয়ে ভাত মাখতে শুরু করেছে, তারপর লাল শাক নিয়ে এক লোকমায় ভরে খেয়ে নিল। 2-3 লোকমা লাল শাক খেয়ে জাস্ট অসাম ভাবি, লেবু লতাটা তো ওয়াও হয়েছে, আর লাল শাকের ঝালটা একদম পারফেক্ট। নিশ্চয়ই লাল শাকটা মামি করেছে, আর লেবু লতা ভর্তা তো তুমি, এম আই রাইট? ভাবি হেসে বলে, হ্যাঁ রে পাগলি, লেবু পাতা ভর্তা আর তোর শুটকি ভাজা আমি করেছি। মামি লাল শাক আলু ভর্তা করেছে, আর মা বেগুন ভাজা করেছে। এবার তুই চুপচাপ সব ভাত শেষ কর। অবশ্যই করব, তুমি জানো যদিও আমি কম খাবার খাই, কিন্তু খাবার নষ্ট করি না। হ্যাঁ কা এখন। আরে সাদাত, খাওয়া শুরু করো ভাই। জি ভাইয়া, করছি। আরে খাও খাও, তোমার জন্যই তো কত কিছু করলো। ভাবি নওশিনের কথা শুনে ওর দিকে চোখ রাঙিয়ে। নৌশিন। নওশিন আবার চুপ হয়ে খাওয়া শুরু করে। লেবু পাতা ভর্তা দিয়ে আবারও বেশ কিছু ভাত মাখিয়ে বেগুন ভাজা দিয়ে খাচ্ছে, আর বাম হাতে মলা শুটকি নিয়ে এমনি ভাতের সাথে চিবিয়ে খাচ্ছে। আরে কিসব খাচ্ছ তুমি? এগুলো মানুষ খায়? কি বলো তুমি? এগুলো যা টেস্ট, না খেলে তুমি বুঝবেই না। এই নাও খেয়ে দেখো। কথা শেষ হওয়ার সাথে সাথে নওশিন সাদাদের প্লেটে একটু লেবু পাতা ভর্তা আর একটা বেগুন ভাজা তুলে দেয়। আরে কি করছিস সেটা? তেহারিতে লেবু পাতা দিলি কেন? আজব তো। সাদাত নওশিনের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। যে ছেলে চামচ ছাড়া খায় না, সে খাবে লেবু পাতা ভর্তা? সাদাত দাঁড়াও, আমি প্লেট পাল্টে দিচ্ছি। যদিও সাদাত এসব খায় না, তবুও বউ পাতে তুলে দিল। শ্বশুরবাড়িতে এসে এখন খাবার প্লেটটা চেঞ্জ করলে নিজের ইমেজটা নষ্ট না হলেও নওশিনের খুশির জন্য প্লেট চেঞ্জ করলো না সাদাত। না না ভাবি, ঠিক আছে, চেঞ্জ করতে হবে না। ভাবি খেয়ে দেখুক না, একটু একটু টেস্ট করো। যদিও তেহারির সাথে এটা ভালো লাগবে না, তবে গন্ধটা শুকে দেখো, জোস লাগবে। আর বেগুন ভাজাটা তেহারির সাথে খাওয়াই যায়। রাগ করো না, একটু খাও। সাদাত চামচ দিয়ে খাচ্ছিল, সেই চামচ দিয়ে নওশিনের প্লেট থেকে সাদা ভাত তুলে নিয়ে লেবু পাতা ভর্তা দিয়ে খায়। নওশিন তো এই দৃশ্য দেখে পুরোই হা। নওশিনকে আরো অবাক করে দিয়ে সাদাত বেগুন ভাজাটাও খেয়ে নিল। আসলে অন্যরকম খাবার। যদিও বেগুন ভাজা আমি খেয়েছি, কিন্তু লেবু পাতাও যেভাবে খাওয়া যায় আজ জানলাম। বাহ, ভালোই তো। তোমাকে দিব আর একটু। তুমি কি নওশিনের মতো পাগল হলে নাকি? কি বলছো? এত সব রেখে এগুলো খাবে নাকি? তাও তো বটে। নাও সাদাত, তুমি তেহারিটা তাড়াতাড়ি খেয়ে নাও। নৌশিন বলেছিল তোমার নাকি মটরশুটির পরোটা অনেক প্রিয়। আগে তেহারিটা শেষ করে নাও,
তারপর মটরশুঁটির পরোটা সাথে মাটানো আছে। কি বলো ভাবি? মটরশুঁটি পরোটা আগে বলবে না, তাহলে তো আমি তেহারিটা নিতামই না। বাবা, সব খেতে হবে কিন্তু, কোনো না শোনা হবে না। আরে খাও, তেহেরি একটুই তো নিয়েছো। তারপর তোমার যত খুশি মটরশুঁটির পরোটা খাও, কেউ মানা করবে না। নওশিনের বাবা সবজি দিয়ে দুটো রুটি খেয়ে উঠে পড়েন। বেচারা ডায়াবেটিসের রোগী, কত খাবার, কিছু খেতে পারল না। সাদাতকে নওশিনের ভাবি জোর করে তেহেরি, বেশ কয়েকটা মটরশুঁটির পটরা আর মাছ মাংসের কত রকমের ডিশ, কাবাব থেকে শুরু করে গরুর ফুড রেট পর্যন্ত প্রায় সব কিছুই। সাদাদের শেষ পর্যন্ত তো অসহ্যই লাগছিল। অবশ্য নওশিনকে অনেকবার ইশারা করেছে যে ভাবিকে না করতে, কিন্তু নওশিন তা না করে সাদাদের মুখ দেখে মিটমিট করে হাসছিল। আর ভাবি তো ভাবি, জোর করেই খাবার তুলে দিচ্ছিল। আরফানও খেয়ে দিয়ে উঠে যায়। নওশিনের ভাইয়া খাবার সেরে অফিসের জন্য বেরিয়ে পড়ে। নওশিন সবটুকু ভাত শেষ করেছে, ভর্তাগুলো আর শুটকি দিয়ে। খাওয়া শেষে সাদাত নওশিনের রুমে চলে যায়। রুমে ঢুকেই সাদাত ধাপ করে বিছানায় শুয়ে আল্লাহ, শ্বশুরবাড়ির আদর খাবো কত এক্সাইটেড ছিলাম, বাট তাই বলে এত গলায় লবণ ঢোকার জায়গাটুকু বাকি নেই। এই হাসবে না একদম। আমি আবার কি করলাম? হাসলেও দোষ? তবে আমি আজ খুব 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 খুশি। কতদিন পর আমার প্রিয় সব খাবার খেলাম। প্রাণটা জুড়িয়ে গেল। শুয়ে থেকে সাদাতের চোখটা জাস্ট লেগে এসেছে। নওশিন আয়নার সামনে বসে চুল ঠিক করছে, আর এমন সময় এই আপু, কি করিস? দেখছিস না? তোর এই ঘোড়ার লেজ ঠিক করছিস। আর কি? আরফান, লাগে, ব্যথা লাগে কিন্তু। এমন করে কেউ চুল টানে? যত সব। আরফান আর নওশিনের বকবকে সাদাতে তন্দ্রা কেটে যায়। তারপর আবার আরফান চুল টান দেওয়ার কারণে নওশিন চিৎকার করলো। তাতে কি আর সাদাতের ঘুম থাকে নাকি? আরফান, আমার সামনে আমার বউকে ব্যথা দিচ্ছ? ওরে সাব্বাস, তোমার বউ কিন্তু আমার পুরনো জিএফ কে, সো তোমার আগে ওর ওপর আমার অধিকারগুলো বললেও হবে। আচ্ছা, এই নাও। বলেই আরফান নওশিনের চুল ধরে জোরে একটা টান দেয়। আসলে এবার বেশি লেগে গেছে। ও মা গো! আরে আস্তে ভাই, লেগে যাবে। হা হা হা। দাঁড়া, তোর হাসি বন্ধ করছি। আরফানকে থাপ্পড় দেওয়ার জন্য ওঠা মাত্রই দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। পেছন পেছন নওশিনও ছুটতে থাকে। ড্রয়িং রুমে সোফাকে ঘিরে নওশিন আর আরফান ছোটাছুটি করছে। এই কি হলো তোদের? দেখো মা, আপু আমাকে মারার জন্য তাড়া করছে। মামি, তোমার ছেলে আমার চুল ধরে টানাটানি করে। আমার কি লাগে না? তুমি ওকে কিছু বলো। আরফান, তোকে কতবার বলেছি যে আপুর চুলে হাত দিবি না। তোর বাবা আসুক, দেখ তোর কি করি। এই এই এখানে বাবা আসলো কোথা থেকে? আচ্ছা, এই বসলাম আমি। আপু আয়, আমার চুল টেনে দে। তো হয়ে গেল না শোধবাদ? আয় দে। নওশিন আরফানের চুল ধরার সাথে সাথে আরফান নওশিনের চুল ধরে জোরে হ্যাচকা টান দিয়ে এক দৌড়ে নিজের রুমে। ও মা গো, আমি শেষ। আরফান, ওই হারামি, তুই বের হ একবার রুম থেকে। তোর খাওয়া বন্ধ। দুপুরবেলা দেখছো মামি, তোমার ছেলে কি বদমাইশ। সকালবেলায় মাথাটা ব্যথা করে দিল একদম। রাগ করিস না মা, জানিসই তো দুষ্টু একটু, তাও শুধু তোর সাথেই করে। উফ মামি, কি যে বলো না। রাগ করতে যাব কেন? আচ্ছা মা, শোন না, বলছি যে তোর শ্বশুরবাড়ির লোকগুলো কেমন রে? মানে একদিন তো ছিলি, কেমন বুঝলি? এতক্ষণে নওশিনের মা ও নওশিন আর আরফানের চিল্লাচিল্লির জন্য ড্রয়িং রুমে আসেন, নওশিনের পাশে বসে। হ্যাঁ মা, বল। আমি জিজ্ঞেস করব ভাবছিলাম, এখন তোর মামিই করে দিল। বল তো একটু। মা, মামি, কি সব বলো না তোমরা। খারাপ কেন হতে যাবে? সবাই খুব ভালো। না না, খারাপ তো বলছি না, শুধু জানতে চাইলাম তোর সাথে কেমন। সবাই ভালো মামি। তবে রিদি তোর সাথে রাতে খারাপভাবে কথা বলেছিল কেন? কাল রাতে সাদাতদের বাড়িতে পৌঁছালে সবাই নওশিনকে নিয়ে মাতামাতি করছিল, আর রিদি নামের মেয়েটা নওশিনকে এমন সব প্রশ্ন করেছিল সবার সামনে, যেসব মোটেও ভালো মানের নয়। কি হলো বল? তোমরা কি করে জানলে? আমরা কি করে জানলাম? তোর জানার দরকার নেই, তুই শুধু বল, রিদি কি তোকে খারাপ কিছু বলেছে? না গো মামি, তেমন কিছুই বলেনি। তাছাড়া রিদি আপু এমনি একটু অমনি, সবার সাথে লাউডে কথা বলে।
বলো না, তোমাদের কে বললো? ড্রাইভার কালকে আমাদের একটা গাড়ি ওদের কিছু গেস্টকে ড্রপ করে দিয়ে গেছে ভালুকা থেকে, যেটা তোদের গাড়ির পেছনেই ছিল। আর তোর শ্বশুরমশাই জোর করে ওনাকে বাসার ভেতরে নিয়ে যায়। আর তখন তুই রুমে ছিলে। তোকে নাকি রিদি কিছু প্রশ্ন করেছিল। মা, সেসব কিচ্ছু না, তুমি টেনশন করো না। তাছাড়া সবাই তো খুব ভালো। রিদি আপু এমনিতে সারাদিন অফিসেই থাকে, আর সাদাদও ওকে খুব বেশি পছন্দ করে না, তাই ওর সাথে সারাদিন আমার খুব বেশি একটা কথা হবে না। তোকে কি বলেছে ও? ও মা, তুমি কি শুরু করলে বলো তো? আমি বসে আছি তোমাদের কাছে, আর তোমরা আমাকে আদর না করে কি সব নিয়ে পড়ে আছো। রিদি আপু আমাকে যেসব বলছে সেগুলোর উত্তর আমি তো দিয়েছি নাকি? তাছাড়া আমার যা রিদি আপুকে তখনই সবার সামনে বারণ করে আমার সাথে এমন করে কথা বলতে। তাহলে তো আর কিছুই যায় আসে না। এখন বাদ দাও তো সেসব কথা। আচ্ছা আচ্ছা, বাদ দিলাম। কিন্তু শোন, কোনো সমস্যা হলে জানাবি কিন্তু। তোর যা চাপা স্বভাব, নিজে নিজে চেপে রাখছিস না কিছু। আমাদের থেকে আমাদের টেনশন হবে মা। তোমরা কেন এত চিন্তা করছো বলো তো? আমার কোনো প্রবলেম হলে বলবো তো তোমাদের, হয়েছে এবার। আচ্ছা, এখন যা, রুমে যা, দেখ জামাইয়ের কিছু লাগে কিনা। আর শোন, ওর কাছে জানতে চাস দুপুরে কি কি খেতে ভালোবাসে। আবার সরাসরি বলিস না যে মা জানতে চেয়েছে। আর কত খাওয়াবে? সকালবেলায় তো দুপুরে সব খাওয়া খাইয়ে দিলে। মেয়ে কি বলে রে সোহানা? আরে বদ্ধু, নতুন জামাই একটু খাতির যত্ন না করলে হয়। এখন যা, রুমে যা। যাচ্ছি। নওশিন রুমে ঢুকে দেখে সাদাত ঘুমাচ্ছে, আর নওশিনের অথর্ব ফোনটা বেজেই চলেছে। ফোন হাতে নিয়ে দেখে আননোন নাম্বার। নওশিন কোনো কথা বলার আগেই ওপাশ থেকে স্যার, আসসালামু আলাইকুম। নওশিনের তৎক্ষণাৎ মনে পড়ে যায় ওর ফোনে সাদাতের সিম। তাই কোনো জবাব না দিয়ে হুট করে ফোনটা কেটে দিয়ে সাদাতকে ডাকতে শুরু করে। সাদাত, সাদাত শুনছো? সাদাত একটু নড়ে চড়ে শুলো, বাট কোনো সাড়া দিল না। সাদাত, বলছিলাম তোমাকে বেবি অফিস থেকে কল করেছিল। হুম। কিসের? উঠো। নওশিন ধাক্কা দিতেই সাদাত চোখ মেলে তাকায়। কি হয়েছে? ডাকাডাকি করো কেন? ঘুম কণ্ঠটা ঠিক করে। কল এসেছিল, সেটা ব্যাক করেন। সাদাত কোনো কথা না বলে নওশিনের দিকে তাকিয়ে আছে শুধু। কি হলো? ফোনটা ব্যাক করো, অফিস থেকে কেউ। কথাটা পুরোপুরি বলার আগে সাদাত নওশিনকে টেনে ওর বুকে নিয়ে নেয়। কি? কিছু না, জাস্ট জড়িয়ে ধরলাম। ছাড়ো তো, ফোন এসেছিল, আমার তো মনেই ছিল না তোমার সিম ঢুকানো, তাই আননোন একটা নাম্বার থেকে কল আসলো, দেন ধরলাম। যখন স্যার বলে সালাম দিয়েছে তখন মনে পড়েছে তোমার সিমের কথা, তাই কোনো কথা না বলে মুখের উপর কল কেটে দিয়েছি। বেশ করেছো, এখন আমার সাথে রোম্যান্স করো। নওশিনের এলোমেলো চুলগুলো সাদাতের চারিপাশ ঘিরে রেখেছে, কিছু চুল মুখেও পড়েছে। সেগুলো সরিয়ে দিয়ে সাদাত নওশিনকে বিছানার উপর ফেলে দিয়ে নিজে নওশিনের উপর। এই কি করছো? দরজা খোলা। থাকুক, কেউ আসবে না। নওশিনের মুখের দিকে মুখ এগিয়ে নিয়ে যাচ্ছে সাদাত। আরে ভাবি বা আরফান ঢুকে পড়বে, ছাড়ো। একদম না। দরজা কেন লক করে ঢুকোনি? আজিব তো, আমি কি জানি নাকি তোমার রোমান্সের শখ জাগবে এখন? আজকের পর থেকে আমি যখন রুমে থাকবো আর তুই যখন রুমে একা আসবি, তখন অবশ্যই দরজাটা ভেতর থেকে লক করে আসবি। কজ আমার না সবসময় তোর সাথে রোম্যান্স করার ইচ্ছে হয়। ধুর, সরো তো। হুম। নওশিনের চুলে নাক ডুবিয়ে। এত কিসের স্মেল? চুলেও এত সুবাস? তুমি না, প্লিজ আগে কলটা ব্যাক করো। আর দরজা খোলো, যদি আরফান ঢুকে পড়ে তাহলে মান সম্মান সব শেষ। প্রাপ্তির চেয়ে ডাবল ব্রিটিশও। কখন কিভাবে কার পিক নেয় আল্লাহই জানে। প্লিজ প্লিজ উঠো না। উফ, বোরিং। রোম্যান্স করবো তার উপায়ও নেই। হাসিস না, বেশি কিউট দেখায়। মুচকি হাসে নওশিন। আচ্ছা ঠিক আছে, কলটা ব্যাক করো। কি আর করার। সাদাত উঠে ফোন হাতে নিয়ে দেখে অফিসের একজন স্টাফ ফোন করেছে। কল ব্যাক করে। হ্যালো স্যার, কবির বলছিলাম, একটু আর্জেন্ট ছিল। হ্যাঁ বলুন, কি ব্যাপার? স্যার, আপনি কি ঢাকার বাইরে আছেন? না মানে কলটা কেটে গিয়েছিল। না, আমি উত্তরাতে আছি। নাম্বার সেভ করা ছিল না, এটা তোমার ভাবি রিসিভ করেছিল। আমি একটু ঘুমাচ্ছিলাম, দেন ডেকে দিল। আচ্ছা, কথা বলেনি তো, তাই ভেবেছিলাম সার্ভারের প্রবলেম হচ্ছে। না বলুন, কি যেন বলতে চাচ্ছিলেন? জি স্যার, আসলে গতকাল যে মিটিংটা বস ক্যান্সেল করেছিল, সেই ক্লায়েন্টরা আজ মেল করেছে ওরা আজ মিটিং না করলে কাল কানাডায় ব্যাক করবে। বসকে বললাম, উনি বললেন আপনাকে জানাতে।
আচ্ছা, তাহলে ওনাদের আসতে বলো, আমি অ্যাটেন্ড করছি মিটিংয়ে। ওকে স্যার। স্যার, টাইম কটায় ফিক্সড করব? ওনারা যেহেতু কাল ফেরার চিন্তা করেছেন, তাই আগেভাগেই ওনাদের কাজ শেষ করে দিব। এখনো 10টা বাজেনি, তুমি 12:30টায় টাইম জানিয়ে দাও ওদের। ওকে স্যার। বাই। জবু স্যার, আসসালামু আলাইকুম। সাদাত ফোন রাখলে নওশিন বলছে, তুমি কি আজ অফিসে যাবে? যেতে হবে, কালকের মিটিংটা আজ করে ফেলতে হবে। বস কালকে অ্যাটেন্ড করেনি, আজ না করলে এই মাসের প্রজেক্টটা করা হবে না, তাই যাব। ও, কখন যাবে? এখনই বের হব, প্রজেক্ট ফাইল চেক করে দেন মিটিংয়ে। তার মানে তুমি দুপুরে এখানে আসছো না? বাট মা তো তোমার জন্য কত কিছু করেছে। কাল তো আসছি, কাল সব খাবো। আর একটু আগে যা খেলাম তাতে 2-3 দিন না খেয়ে থাকতে পারবো। যাও তো, তোমার চেয়ে আমি আজ বেশি খেয়েছি। কি? সত্যি তো বললাম। এই হাফ প্লেটেরও কম ভাত আর 2টো বেগুন ভাজা। হাসিও না আর। বেশি বলবা না কিন্তু, আমি অনেক খেয়েছি আজ। আচ্ছা মানলাম, তোমার কথা হয়েছে। মুচকি হাসে নওশিন। ওকে, তাহলে দাও, আমার ড্রেস বের করো। তুমি ফ্রেশ হও, দিচ্ছি। সাদাত ওয়াশরুমে গেলে নওশিন সাদাতের ড্রেস বের করে রাখে, তারপর আবার আয়নার সামনে বসে চুল ঠিক করতে লাগে। মেয়েটার চুল ঠিক করতে যেন হিমশিম লেগে যাওয়ার অবস্থা। সাদাত ওয়াশরুম থেকে এসে দেখে নওশিন বেনুনি করছে। ওয়াও, ফার্স্ট দেখলাম। কি? এই যে বেনুনি করছো, দাঁড়াও তো দেখবো। আগে করিনি, শেষ করে নি তো। জলদি। নওশিন বেনুনি শেষ করে পাশে নিয়ে সাদাতের সামনে গিয়ে সুন্দর একটা হাসি নিয়ে দাঁড়িয়ে যায়। লুক। সাদাত নওশিনের পা থেকে মাথা পর্যন্ত দেখছে। কি বলবো? কি বলবে? তুমিই তো দেখতে চাইলে। আগে বেনুনি করে দেখাওনি কেন? এমনি, আমি কি বাইরে কোনোদিন বেনুনি করে গিয়েছিলাম যে তুমি দেখবে? এত কিউটি কিউটি লাগছে, আমার লোভ লাগছে তোমার বেরুনিতে। তো নজর দিবা না। এই কি করলে এটা? থুথু দিলাম যেন নজর না লাগে। হ্যাঁ, সব তো আমার জন্যই, তাই নয় কি? তাই, সেজন্যই বিয়ের আগে দেখাইনি, বুঝলে? বেনুনিটা হাতে নিয়ে সাদাতের মুখে একটা বাড়ি দিয়ে অন্যদিকে ঘুরে যায় নওশিন। আউ, সরি, বেশি জোরে লাগছে। আমি আসতে দিতে চেয়েছিলাম, সরি। এটা চুলের বাড়ি ছিল নাকি চাবুকের? বেশি লোভ লেগেছিল না, তাই এত জোরে লেগে গেছে। খুশি লাগছে তাই না? তারা না থাকলে বুঝিয়ে দিতাম। সরি তো, আর হবে না। কি আর হবে না? বাসায় সবসময় বেনুনি করো, তুমি বলেছিলে, বাট আমি কত পিক চেয়েছিলাম, দাওনি। সো তোমার নতুন বাড়িতে গিয়ে সবসময় এইভাবে বেনুনি করে ছুটে বেড়াবে, আর আমি দেখব। বেশ লাগে তোমায় বেনুনিতে, জাস্ট লাইক 15 বছরের কিশোরী। কি শাড়ির সাথে বেনুনি করব? কিসের শাড়ি? তুমি শাড়ি কি পরিমাণ সামলাতে পারো আমার জানা আছে। শুধুমাত্র ফর্মালিটির জন্য শাড়ি পরার দরকার নেই, তুমি যেটাতে কমফোর্টেবল ফিল করবে সেটাই পরবে। ওকে, সে পরে দেখা যাবে। এখন বলো, চা না কফি? চা। চিনি 1 চামচ। ঠিক আছে, তুমি রেডি হয়ে নাও, আমি আনছি। নওশিন চলে যাচ্ছিল, শোনো, পেছনে ফিরে। চা কিন্তু তুমি করে আনবে। নওশিন মিষ্টি এসে জবাব দেয়, ঠিক আছে। রান্নাঘরে। কি রে মা, রান্নাঘরে কেন এলি? মা, সাদাত অফিসে যাবে, তাই একটু চা করতে এলাম। কি? অফিস যাবে মানে কি? হ্যাঁ, একটা জরুরি মিটিং পড়ে গেছে, আজকে না গেলে নাকি 1 মাস পরে করতে হবে, তাই যাচ্ছে। তাই বলে আজও? পারেও বটে। মনে হয় তোর ভাইয়ার মতো কাজ ছাড়া কিছু চোখে দেখে না। কি আর করার, জরুরি কাজ পড়ে গেছে, দুপুরে আসবে না। মনে হয় না। ও মা, সে কি, কত কিছু রান্না করার আছে জামাইয়ের জন্য, আরো আসবে না? আমি জানি না মা, তোমার জামাইকে জিজ্ঞেস করো। আমাকে চা করতে বলেছে, আমি করে নিয়ে যাই, আর কিছু জানি না। তোর করতে হবে না, আমি করে দিচ্ছি, নিয়ে যা। না ভাবি, তুমি কাজ করো, 1 কাপ চাই তো, আমি করে নিচ্ছি। আচ্ছা কর, চিনি ঠিক করে দিস। ওকে। চা নিয়ে রুমের দিকে এগুচ্ছে নওশিন। কি রে, কার চা? তোর ভাইয়ার। আমার জন্য একটু করে দে না রে আপু। তুই পুচকে ছেলে, তোর চা খেতে হবে না। আমি পুচকে? তোর এত বড় সাহস? এই শর্ত, তোর সাথে বকবক করার সময় নেই, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। সাদাত অফিসে যাবে। যা যাইরা। তোমার চা। চা মুখে নিয়ে। এটা কি, চিনি দাওনি কেন?
দিলাম তো, 1 চামচ দিতে বলে না। এক ফোঁটাও চিনি নেই? যত সব। আমি চিনি দিয়ে আনছি, প্লিজ বসো একটু। টেস্ট করে দেখো কতটা চিনি লাগবে, সে আন্দাজে চিনি দিবে। আমি? তুমি দিবে না তো আমি টেস্ট করব নাকি? একটা চাও ঠিকঠাক বানাতে পারো না? মাথা নিচু করে নওশিন সরি বলে। থাক, আর সরি বলতে হবে না, যেটা বললাম সেটা করো। নওশিন চায়ে চুমুক দিয়ে সাদাতের দিকে ভ্রু কুচকে তাকায়। চিনি তো ঠিকই আছে। দাও। কি হলো কাহিনীটা? কিছু না, কাপ দাও। সাদাত নওশিনের হাত থেকে চা নিয়ে খাচ্ছে। এইবার মিষ্টিটা পারফেক্ট। আজিব তো। সাদাত নওশিনকে এনে নিজের পাশে বসায়। আরে বুদ্ধু, তোর ঠোঁটের ছোঁয়া ছাড়া সবকিছু তিতো। ইস, ঢং। সে যাই বলো, চাটা ভালো ছিল। হয়েছে, আর বলতে হবে না। আচ্ছা এখন আসি। আসসালামু আলাইকুম। আর প্লিজ আস্তে ড্রাইভ করো। ওয়ালাইকুম আসসালাম। আর নো টেনশন, আমি আস্তেই ড্রাইভ করব। মিটিং শেষ করে কল করবে কিন্তু। ওকে ম্যাম, 4 বছর ধরে তো সেটাই করে আসছি, যে কোনো জরুরি কাজ শেষে প্রথমে আপনাকে ফোন। আর শোনো না, আজ আসবে তো? না, কিছু কাজ আছে, পেপারস গুলো সব বাসায়, তাই আজ আর আসবো না। ইনশাল্লাহ কাল আসবো। আর আল্লাহ চাই তো লাস্ট এন্ড ডিনারটাও শ্বশুরবাড়িতে করব। আর হ্যাঁ, পরশুদিন কিন্তু ব্যাক করতে হবে। ব্যাক করার কথা শুনে নওশিনের মনটা যে একটু খারাপ হয়ে গেল, সাদাদের সেটা বুঝতে বাকি রইল না। কিছুদিন পর আসবো আবার। বাসা তো জাস্ট শ্যামলি টু উত্তরা, ইচ্ছে হলে আসবে। পরশু? মা বলছিল। আচ্ছা। মন খারাপ করে জবাব দেয় নওশিন। সাদাত নওশিনের কাছে এসে ওকে জড়িয়ে ধরে। প্লিজ মন খারাপ করে না, আমি তো আছি নাকি? তোমার যখন আসতে মন চায় আসবে, আমি না নিয়ে আসতে পারলে গাড়ি নিয়ে তোমার যেদিন মন চায়। মন খারাপ করিনি, ঠিক আছে। তাহলে হাসো। নওশিন জোর করেই ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তোলে। সাদাত নওশিনকে ভালোবাসে, তাই ভালোবাসার মানুষের নকল হাসিটাও সহজে ধরে ফেলে। সাদাত নওশিনকে আবারও জড়িয়ে ধরে, কপালে একটা আলতো করে চুমু এঁকে দেয়। আসি, কল করব। ওকে। আল্লাহ হাফেজ। সাদাত বাসার সবার কাছ থেকে বিদায় নিয়ে অফিসে চলে যায়। ও শাশুড়ি আর মামি শাশুড়ি অনেক করে বলে দিয়েছে বিকেলে চলে আসতে, কিন্তু সাদাদের কাজ আছে, তাই বলছে কাল আসবে। সাদাত অফিসে কাজে ব্যস্ত, আর নওশিন ওর মা, মামি আর ভাবির সাথে গল্প করছে। মেয়েকে পেয়ে গল্পের বাঁধ খুলে ফেলেছেন নওশিনের মা। আচ্ছা নৌশিন, যা তো একটু ঘুমা, অনেক গল্প হয়েছে। জামা একটু ঘুমা। না মা, এখন আর ঘুমাবো না। তুমি না বলেছিলে আমাকে পাপড় বানানো শিখাবে? আজ? আজকে পারবে না। আজ না, আরেকদিন। অনেক কিছু করে রাখতে হবে, এখন করে রাখলে রাতে বানাতে হবে। বরং আরেক সময় শিখিয়ে দিব। তুই যা, একটু শুয়ে নে, আজান দিলে আমি ডেকে দেব। আচ্ছা। সাদাত রুমে গিয়ে দেখে 11:25 বাজে। তার মানে সাদাদের মিটিং শুরু হয়নি, কাজ করছে। তবু একটা ফোন তো দেওয়া যায়, তাই ভেবে নওশিন ওর মায়ের ফোন নিয়ে এসে সাদাতকে কল করে। সাদাদের কাছে নাম্বারটা আননোন, তবুও কল রিসিভ করে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, কে বলছেন? আপনি কি কথা শুনতে পারছেন? হ্যালো, ড্যামিট, যত সব। বলেই সাদাত ফোন কেটে দিতে যাচ্ছিল, তখনই নওশিন বলে উঠে, আমি? সাদাত আমি শুনে মুচকি হেসে বলছে, কথা বলছিলেন না যে? এমনি। আচ্ছা, মিস করছিলেন? তবে একটু। যাক, বেশি করতে হবে না, একটু একটু করো। তা কি করছিলে? ঘুমোতে বলছিল মা। একা ঘুমাবে? তো দুকলে কোথায় পাবো? আসবো? এসো। এতটা? কিসের এতটা? তোমাকে আসতে বলেছি নাকি? তুমি আসতে চাইলে তাই আমি হ্যাঁ জানালাম। থাক, আর বলতে হবে না। তুমি কি করছিলে? কাজ করছিলাম। ডিস্টার্ব করলাম? আসলে আমার ভয়েস শুনতে ইচ্ছে করছিল তো তাই। তোমার এসব ফর্মালিটি আমার অসহ্য লাগে। যখন খুশি কল করো, তুমি রিসিভ না করলে বুঝবে মিটিংয়ে। বাকি সবসময় কথা বলতে রাজি। ওকে ওকে, রাগ করতে হবে না। আমি এখন ঘুমাবো না, মায়ের সাথে রান্না করবো, দেন খেয়ে দিয়ে ঘুমাবো। তুমি কাজ করো, আর হ্যাঁ ফোন দিবে কিন্তু। ও, এটা মায়ের নাম্বার। আচ্ছা আচ্ছা, যাও, রাখছি। ফোন রেখে নওশিন রান্নাঘরে যায়। নওশিনদের বাসায় অনেক সার্ভেন্ট আছে, কিন্তু নির্দিষ্ট কোনো কুক নেই। রান্নাটা নওশিনের মা আর ভাবি মিলেই করেন, তবে কোনো দরকার পড়লে রান্নার কাজে কোনো সার্ভেন্টকে জাস্ট খুঁটিনাটি করতে বলেন।
নওশিনের মায়ের এক কথা, ঘরের বউয়ের তৈরি খাবার নাকি ঘরের সব মানুষকে সুস্থ সবল রাখে। তাই তিনি নিজের ছেলের বউকে হাতে কলমে সব শিখিয়ে পড়িয়ে নিয়েছেন। এই সুবাদে তিনি নিজের মেয়েকেও প্রায় সব রান্না শিখিয়েছেন। সাদাদের বাড়ির সাথে নওশিনের বাড়ির এই জায়গাতে অনেক মিল। যদিও সাদাদের বাড়িতে একজন রান্নার লোক আছে, তিনি শুধু ভাজাভাজিতেই ব্যস্ত থাকেন, আর পুরো রান্না সাদাদের কাকি আর ভাবি মিলে করে। সাদাদের মাও দেখাশোনা করেন, তবে বয়সের তাগিদে পড়ে গেলে যা হয় আর কি। নওশিনের ভাবি মামি জোর করলেও নওশিন রান্নাঘর থেকে সরেনি। প্লিজ ভাবি, একটু কিছু করি। আচ্ছা আচ্ছা কর, কি করবি? তুমি বলো। আচ্ছা এক কাজ কর, আরফানের জন্য মুগের ডালটা করে দে। ওকে ওকে, আই লাইক ইট। খালি রান্না করতে, খেতে না। নওশিন ডালটা খুব ভালোই করতে পারে, তাই অল্প সময়ে করে ফেলে। আর ওর ভাবি সকালে সব খাবার, তেহরি, ভাত, মাটন, গরু, বিফকেট, নওশিনের বেগুন ভাজা সব গরম করে রাখে। নওশিনের ডাল রান্না শেষ হওয়ার সময়টুকুতে, মা আর কি করব? তোমার ছেলে অফিসেই লাঞ্চ করে নেবে, আর বাবা তো এসে যা খাবে তা তো আছেই। আর কিছু করব নাকি? সাদাত তো আসবেই না। কি আর করবে, যা আছে তাতেই কেটে যাবে। ও হ্যাঁ বৌমা, তোমার মামা আসছে সিলেট থেকে, ভুলে গিয়েছিলাম। এক কাজ করো, মাংস তো আছেই, তুমি ভাইয়ের জন্য চিংড়ি মাছের মালাইকারি করো একটু, আরফানেরও প্রিয়। ঠিক আছে মা। রান্নার শেষ করে বাসার সবাই নামাজ পড়ে নিয়ে খেতে বসে। নওশিনের মামাও সিলেট থেকে এসে গেছেন। আরফান তো সকালে প্রিয় মাছের ডিশের সাথে নওশিনের রান্না করা মুগ ডাল পেয়ে মহা খুশি। সবাই সবকিছু খেলেও নওশিন শুধু বেগুন ভাজার একটু মাটন দিয়ে তৃপ্তি করে খায়। খাওয়া শেষ করে যে যার রুমে রেস্ট নিচ্ছে। নওশিন ঘুমানোর জন্য এপাশ ওপাশ করতে করতে এক সময় ঘুমিয়ে যায়। সাদাদের মিটিং শেষ হয়নি তখনও। ঘড়ির কাঁটায় 2:30। বাসার ল্যান্ড ফোন বেজে চলেছে। ফোন ওঠায় নওশিনের মা। হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম ভাবি, আমি সাদাদের মা বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম। আপা যে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? ভালো ভালো। বাড়ির সব খবর ভালো? হ্যাঁ ভাবি। ভাবি, একটা কথা ছিল। জি বলেন। বলছিলাম সাদাদের দাদু কাল গ্রামে যাবে, তো উনি বৌমাকে একটু দেখে যেতে চাইছেন। বুঝতেই তো পারেন বৃদ্ধ মানুষ, আর নীলাও আজ রাতে চলে যাবে। যদি ছোট বৌমাকে। নওশিনের মায়ের কি আর বুঝার বাকি আছে? উনি কি বলবেন? মনের ভেতরটা কেমন জানি দুমড়ে মুচড়ে উঠেছে। মেয়েটা আসলো রাতে, একটা দিনও পার হয়নি, তবু সবকিছু চেপে রেখে জবাব দেয়, বুঝেছি বুঝেছি, আমার মেয়ে চাইতো। এতভাবে বলার কি আছে? আমার মেয়ে তো এখন আপনাদেরও মেয়ে আপা। আমি বলছি নওশিনকে পৌঁছে যাবে, কিন্তু আপনারা কেউ এসে ওকে নিয়ে যাবেন তো? মানে প্রথমবার বাপের বাড়ি থেকে নতুন বউকে তো শ্বশুর বাড়ির লোকরা এসে নিয়ে যায়। ভাবি, আজ কেউ যেতে পারছে না। আমার শাশুড়ি মায়ের শরীরটা খুব একটা ভালো না হলে আমি যেতাম। তবে একটা কথা দিচ্ছি, কিছুদিন পরে বৌমাকে আবার পাঠাবো, তখন সবাই মিলে যাব। আজ আমি সাদাতকে ফোন করে দিচ্ছি, কাজ শেষ করে বিকেল নাগাদ বৌমাকে নিয়ে আসবে। আপনি একটু বৌমাকে বুঝিয়ে বলবেন, বোঝেনি তো ছোট মানুষ। নওশিনের মায়ের মনো যে মানছে না। হাজার হোক, মা তো। আচ্ছা, আপনি চিন্তা করবেন না। আচ্ছা ভাবি, রাখছি, কষ্ট নিয়েন না। আরে না না, রাখি। আসসালামু আলাইকুম। ফোন রেখে নওশিনের মা কান্না যেন থামাতে পারছেন না। মেয়েকে কি করে বলবে আজই যেতে হবে? নওশিনের ভাবিকে ডেকে সাদাত আসার খবর জানায়। নওশিনের ভাবিরও মনটা খারাপ হয়ে যায় নওশিনের যাওয়ার কথা শুনে। তবু মায়ের কথা মতো রান্না করতে যায়। নওশিন, নওশিন, মা ওঠ। বিকেলবেলা তাই একটু ডাকে নওশিনের ঘুম ভাঙে। হুম। বলেই নওশিন মায়ের কোলে মাথা রাখে। মা, একটু মাথায় হাত বুলিয়ে দাও। মা যেন আর চোখের পানি সামনে রাখতে পারছেন না। দুফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ে যায়। শক্ত হয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, মা ওঠ, রেডি হয়ে নে। চোখ বন্ধ করে নওশিন জানতে চায়, কেন মা, কোথায় যাবে? হ্যাঁ, সাদাত আসবে ও বাড়ি থেকে, নিয়ে যাবে। মায়ের মুখে হঠাৎ এমন কথা শুনে একরকম চমকে ওঠে নওশিন। চোখ খুলে মায়ের মুখের দিকে তাকায়। কেন মা, কোথায় যাব? কি বলছো? তো বললো পরশু যাব, তাহলে আজ কেন?
তোর শাশুড়ি মা ফোন করেছিল, আজকে যেতে বলেছে, আবার কিছুদিন পর। কথা শেষ করার আগেই নওশিন বলে, ও মা, এসেছি তো একটা দিনও হলো না, শুনেছি সবাই নাকি 2-3 দিন থাকে। তাহলে আজ দরকার। সোনা মা আমার, রেডি হয়ে নে, তোর ভাবি সব গুছিয়ে দিবে। নওশিন এবার কেঁদে ফেলে, মাকে জড়িয়ে। মাও আর সামলাতে পারছে না, মেয়েকে জড়িয়ে ধরে উনিও কান্না শুরু করে। ও মা, আজ না কাল যাই। মা অনেক কষ্ট করে নিজেকে সামলে নেয়, কারণ উনি না সামলালে ওনার মেয়ে যে আরো ভেঙে পড়বে। না মা, আজ যা, কিছুদিন পর আমরা যাব, আর তোকে নিয়ে আসবে। নওশিনের কান্না যেন থামেই না। আমার মা না তুই, এভাবে কাঁদে না প্লিজ মা, কাঁদিস না, চোখ মুছ। মা, আমার যেতে মন চাইছে না। সাদাত তো সকালেও বলে গেল পরশুদিন যাব। মা, মা কান্না থামা। সাদা তো জানতো না, ওর মা ওকে ফোন করে বলবে বিকালে তোকে নিয়ে যেতে। মা, নওশিন সব গুছিয়ে নিচ্ছে, ওর ভাবি হেল্প করে দেওয়ায় তাড়াতাড়ি সব গুছানো শেষ। কিরে, মন খারাপ? মাথা নেড়ে বারণ করে নওশিন। মিথ্যা কেন বলিস? শোন, আমরা যাব তোর বাসায়, তুই একদম মন খারাপ করিস না প্লিজ। তোমাদের খুব মিস করব। বলেই নওশিন আবারও কান্না শুরু করে দেয়। ভাবি গিয়ে জড়িয়ে ধরে। বোন আমার, এভাবে কাঁদিস না। ভাবিও চোখের পানি আটকে রাখতে পারছে না। ভাবি ননদের সম্পর্কটা যে বোনের চেয়ে কোনো অংশে কম হয়ে ওঠেনি এতদিন, তাই দূরে যাওয়ার কষ্টটা যে লুকিয়ে রাখা দায়। ভাবি নওশিনকে ছেড়ে ওর চোখ মুছিয়ে বলছে, এই পাগলি, কাঁদবি না, আমরা কি চলে যাচ্ছি নাকি? এই যে তুই এভাবে কাঁদছিস, রোজ কথা হবে। আর সাদাত আছে না, সে বাড়িতে দেখবি আস্তে আস্তে ওই বাড়ির সবাই তোর কত আপন হয়ে গেছে। তখন তো আমাদের কথা তোর মনেই পড়বে না। ভাবি, এই যে আবার কান্না করে। থাম, চুপ, একদম চুপ। তাহলে কি করে বললে তোমাদের ভুলে যাব? ধীরে ধীরে যে সে বাড়ি তোর সব হয়ে যাবে, ভুলবি না জানি, সেটা তো কথার কথা বললাম। দেখবি এমন এক সময় আসবে, এই বাড়িতে এসে 2 দিনের বেশি থাকতে ভালোই লাগবে না, আর যতদিন থাকবি মন পড়ে থাকবে ও বাড়িতে। আমাকে কিন্তু দিন কয়েকবার কল করবে ভাবি। আচ্ছা, সেটা করব। এখন চল, রেডি হয়ে নে। কি পরবো? কি আবার শাড়ি পরবি? আমার ভালোই লাগছে না, এলাম 24 ঘন্টাও হলো না, সবাই কতদিন থাকে। কি আর করার বল, থাক, মন খারাপ করে তো আর লাভ নেই। তুই সাদাতকে নিয়ে যেদিন মন চায় আসবি, বাসা তো জাস্ট 1 ঘন্টার রাস্তা। আচ্ছা, আর কোনো কথা না বলে শাড়ি বের কর, আবার সাদাত এসে যাবে। বের করে দাও কোন শাড়ি পরবো। দিচ্ছি। এর মধ্যে আরফান ঘরে ঢুকে। আপু, তোর ফোন ফুফু দিল। কে কল করেছে? বললো ভাইয়া দিয়েছে। ও আচ্ছা, তুই যা। নওশিন কল ব্যাক করে কোনো সালাম দেয়নি আজ। সাদাত খুব ভালো করেই বুঝতে পারছে নওশিনের ভীষণ মন খারাপ। বিয়ের দিন যেভাবে কান্না করছিল, আজও নিশ্চয়ই কান্না করবে। হ্যালো, কল করেছিলে? হুম। আসছো কখন? মন খারাপ করো না জান, প্লিজ। আমি কিছুদিন পরই তোমায় নিয়ে আসবো, দেন অনেক দিন থাকবে। না, মন খারাপ করিনি। মিটিং শেষ? হ্যাঁ, আধা ঘন্টা আগে শেষ হলো। লাঞ্চ করেছো? তুমি? কফি, টাইম হয়নি। আর কিছু খাবার? সে কি, 4টা বেজে গেল প্রায়, আর তুমি লাঞ্চ করনি এখনো? কি করবো বলো, চাপ ছিল। আচ্ছা, তুমি তাড়াতাড়ি এসো, বাইরে কিছু খাওয়ার দরকার নেই এখন, এখানেই এসে তাড়াতাড়ি রেডি হও। গাড়িতে বসে তোমায় ফোন করেছি। ও তাহলে আমি রাখছি, তৈরি হতে হবে। আল্লাহ হাফেজ। আস্তে ড্রাইভ করো। ওকে ম্যাম, রাখছি। নওশিন কালো স্কাই কালারের একটা জামদানি পরেছে, শাড়ির পাটটা অবশ্য কালো। শাড়িটা এত গর্জিয়াস না, আর নওশিন এত জাকজমক পছন্দ করে না। শাড়িটাতে বেশ মানিয়েছে মেয়েটাকে। ওর ভাবি ওর চুল রেডি করে দিচ্ছে, এমন সময় সাদাত এসে যায়। ও, সাদাত এসে গেছো, বসো ভাই। জি ভাবি। নওশিন কোনো কথা বলছে না সাদাদের সাথে। সাদাত আয়নার দিকে চোখ রেখে নওশিনকে দেখলেও নওশিন মাথা নিচু করে আছে। খোপা করে দেওয়ায় শাড়িটার সাথে বেশ মানানসই লাগছে। সাথে কানে ঝুমকো, গলায় মাঝারি সাইজের একটা সোনার হার, হাতে বালার সাথে কিছু চুড়িও আছে, হালকা কাজল।
হালকা রঙের লিপস্টিক বলতে গেলে সাধারণের মাঝে অসাধারণ লাগছে। নওশিনের মা রুমে এসে, সাদাত বাবা চলো, খেয়ে নিবে। হ্যাঁ সাদাত, যাও ভাই। বৌমা তুমি জামাইকে নিয়ে আসো, আমি সব রেডি করে রাখছি। আচ্ছা মা, যান, আমি আসছি। নওশিনের মা চলে গেলে ভাবিও চলে যায়। সাদাতকে যেতে বললেও ও যায় না, একটু পর আসছে। ভাবি বুঝতে পারে নওশিনের সাথে কথা বলবে, তাই আর জোরাজুরি না করে তিনিও রুম থেকে চলে আসেন। নওশিন রেডি হয়ে খাটে গিয়ে বসে। সাদাতকে বলছে, খেয়ে নাও। সাদাত নওশিনের পাশে গিয়ে বসে। আমি একা যাব? ও আচ্ছা চলো। নওশিন উঠতে চাইলে সাদাত হাত ধরে আবারও বসিয়ে দেয়। নওশিন এখনো সাদাতের দিকে মুখ তুলে চায়নি। সাদাত দু হাতে নওশিনের মুখটা উঁচু করে বলে, তার কাছে কি লুকাচ্ছ? ভালোবাসি তোমায়। তোমার কখন মন খারাপ হয় আমি বুঝবো না? নওশিনের চোখ দুটো ছলছল করছে। সাদাতের মুখের দিকে তাকিয়ে যেন আরো কান্না পাচ্ছে। কান্না আটকে দিতে সাদাত নওশিনকে বুকে জড়িয়ে নেয়, খুব শক্ত করে আগলে নিল। একদম চোখ থেকে পানি বের করবে না। দাদি অসুস্থ, গ্রামে যাওয়ার আগে তোমাকে দেখতে চাইছে, না হলে মা কোনো দিন আজ তোমায় নিতে বলতো না। আমি কথা দিচ্ছি তোমার ক্লাস অন হওয়ার আগেই তোমায় নিয়ে আবার আসবো। সাদাতের বুকে মাথা রেখে নওশিন জবাব দেয়, আমি সবাইকে খুব মিস করব। আমি জানি হয়তো তোমার মতো এতটা ফিল করতে পারছি না, তবু আমি যতটা বুঝি, তোমার সাথে যখন একদিন দেখা না হতো রিলেশনকালীন, মনে হতো এই বুঝি সব শেষ আমার। তো সেই সুবাদে অ্যাটলিস্ট এটা বুঝি নিজের ভালোবাসার মানুষদের না দেখতে পেলে কতটা কষ্ট হয়। তবুও নিয়ম বলে একটা কিছু আমাদের সবাইকে বেঁধে রেখেছে। আমি চাইলেও এখন তোমাকে এ বাড়িতে আগের মতো রেখে যেতে পারবো না। খুব বেশি হলে 1 সপ্তাহ, নর্মালি হলে 2-1 দিন, বাট আগের মতো না। আজকে নিয়ে যাচ্ছি, তোমার এতে যতটা কষ্ট হচ্ছে পরশু নিয়ে গেলেও ঠিক ততটাই কষ্ট হতো। যদিও এটা ভেবে ভালো লাগলো 2 দিন বেশি থেকেছো, বাট যেতে কিন্তু হতোই। তাই একদম কান্নাকাটি না করে চলো, দেখবে ওই বাড়িতেও বেশ ভালো লাগবে। আমার কিন্তু প্রচুর ক্ষুধা লাগছে নওশিন, এভাবে জড়িয়ে ধরে রাখলে খাবো কি করে? নওশিন মাথা তুলে হেঁটে দিয়ে বলে, আমি ভুলে গিয়েছিলাম তোমার খাওয়ার কথা, চলো। চলো। নওশিন মাথা তুলে কেঁদে দিয়ে বলে, খাওয়া শেষে এবার নওশিনের যাবার পালা। সাদাত নওশিনের ভাবিকে ডেকে নিয়ে নওশিনকে যাওয়ার জন্য তৈরি করে দিতে বলে। ভাবি নওশিনকে গিয়ে বলে যাওয়ার কথা, আর সার্ভেন্ট দিয়ে নওশিনের ব্যাগগুলো সাদাতের গাড়িতে উঠিয়ে দেয়। সবাই ড্রয়িং রুমে। নওশিনের ভাই নওশিনের আজ যাওয়ার কথা শুনে একরকম রেগে আছেন। তার বক্তব্য, আমার বোন এলো, একদিন হলো না, আজ কেন যাবে? কারো দেখার ইচ্ছা হলে দেখে যেতে পারতো, 2 দিন তারপর বোন গেলে দেখবে। অনেক কষ্টে নওশিনের মা আর ভাবি বেচারা রাগ সামলেছে। ছোটবেলায় যে বোন ছোট বোনকে জ্বালিয়ে মারত, বোধবুদ্ধি হওয়ার পর থেকে সে বোনের গায়ে একটা ফুলের টোকাও আসতে দেয়নি। এমনকি কলেজ শেষ করা পর্যন্ত যত কাজই থাকুক, বন্ধুদের সাথে আড্ডা বাদ দিয়েও বোনকে নিয়ে একবার দিয়ে আসতো, তো আবার নিয়ে আসতো। ভার্সিটিতে ওঠার পর একা একা যাওয়া আসার জন্য পাঠাতো, তবু সবসময়ের জন্য গাড়ি থাকতো নওশিনের সাথে। আজ সে বোন এভাবে চলে যাচ্ছে, ঠিক যেন মেনে নিতে পারছে না নওশিনের বড় ভাই। আপু, আবার কবে আসবি? তুই আসলে কিন্তু আমায় বলবি, আমি সেই দিন যশোর থেকে চলে আসব। আমায় কিন্তু ভুলে যাস না, কল করিস। আর স্টুডিওতে হেল্প লাগলে আগে যেমন কল করতাম, এখন করলেও বোরিং হবি না তো? নওশিন এতক্ষণ অনেক কষ্টে কান্না আটকে রেখেছিল। ছোট ভাইয়ের মুখে কথাগুলো শুনে চোখের পানিগুলো আর থেমে থাকতে পারেনি। আরফান নওশিনের কাছে এসে নওশিনকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। দুজনাই পুরো বাকরুদ্ধ, ওদের কথা বলে যাচ্ছে, গড়িয়ে পড়া অজস্র নোনা জল। আরফান, এটা কিন্তু ঠিক না। যারা হ্যান্ডসাম হয় তারা কিন্তু এত সহজে কাঁদে না। বাট হোয়াট আর ইউ ডুইং? আরফান বাবা এমন করে না, ছাড়ো তোমার আপুকে। ফোন দিবি কিন্তু। দিব, বাদরামো করিস না, একদম পড়াশোনায় মন দিস। এত পড়তে পারবো না, তুই ঠিক মতো পড়িস। তোর হাজবেন্ডের মতো বারবার ডিপার্টমেন্টে ফাঁসোস। পাগল ছেলে। আরফান, তুমি তোমার আপুকেই সব ভালোবাসা দিয়ে দিচ্ছ, আমাকে তো কিছু হলেই দাও। ওকে দিচ্ছি, ভাগ করে নিও। কাপলের সবকিছু ভাগাভাগি হয়। নওশিনের মা এক দৃষ্টিতে মেয়ের মুখের দিকে তাকিয়ে আছে। নওশিনের মায়ের কাছে গিয়ে জড়িয়ে ধরে। মায়ের চোখের পানির সাথে মেয়েরও আবেগ বাধা মানছে না। নওশিনের ভাইয়া বোনকে ভাবে কাঁদতে দেখে রাজি নয়, তাই বিয়ের দিন যেভাবে পালিয়ে বাঁচার চেষ্টা করেছিল, আজও সেই চেষ্টাটাই করছে। কিন্তু সেদিনের মতো আজও বোনের চোখ ফাঁকি দিতে পারেনি। শোন,
ঠিক মতো খাওয়া দাওয়া করবি, কোনো সমস্যা হলে জামাইয়ের সাথে শেয়ার করবি, না খেয়ে ঘুমাবি না কোনো দিন। সাদাত, বাড়ির লাইটিংটা মনে করে ঠিক করে নিও। জি ভাইয়া, আজ লোক পাঠিয়েছিলাম, হয়ে গেছে মনে হয়। আপনারা টেনশন নেবেন না। সবার কাছ থেকে আরো বিদায় নিতে হয় নওশিনকে। নওশিনের ভাবি সাদাদের হাতে নওশিনের কিছু মেডিকেল রিপোর্ট দেন। মেয়েটা জন্মগতভাবে একটা রোগ নিয়ে এসেছে, সেটারই রিপোর্ট। জন্মানোর কিছুদিন পরেই ওর মা এই অস্বাভাবিকতা খেয়াল করেন। বিয়ের আগে সাদাদের পরিবারের সকল সদস্যকে নওশিনের বাবা সবটাই খুলে বলেছিলেন। একটু খেয়াল রেখো ভাই। ভাবি এভাবে বলবেন না, নসীন তো আমারও, তাই না? আরফান, ভাবি আর বাবা এরা মেয়েকে গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য নিচে আসেন। গাড়িতে ওঠার আগে, বাবা, আবারও আমার মেয়েটা হাত তোমার হাতে দিলাম, আমার জীবনে শ্রেষ্ঠ সম্পদ। এটা কষ্ট দিও না কোনোদিন। ভুল হলে সংশোধনের সুযোগ দিও, তবু হাতটা ছেড়ো না। বাবা, আমি আমার সর্বোচ্চটা দিয়ে আপনার মেয়েকে আগলে রাখবো। আপনি এসব নিয়ে প্লিজ কিছু ভাববেন না। বাবা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে আছে। বাবার মন মেয়েকে ছাড়তে চাইছে না। দিয়ে দিয়েছে তো মেয়ে, তবুও আজ বুকটা ফেটে যাচ্ছে। বাবা, যেতে দিন ওদের, সন্ধ্যা হয়ে যাচ্ছে। বাবা মেয়েকে ছেড়ে মেয়ের মাথায় হাত রাখেন। খেয়াল রাখবে নিজের, খাওয়া দাওয়া অনিয়ম করো না, আর মন খারাপ করে থাকার কিছু নেই। ভার্সিটির ক্লাস শুরু অ্যাটেন্ড করলে দেখবে সব আগের মতো লাগছে। আর ট্রাই করবে ওই বাড়িতে যেন সবার সাথে সবকিছু শেয়ার করতে পারো। নওশিন মাথা হ্যাঁ সূচক উত্তর দিতে মাথা নাড়ায়। গাড়িতে উঠবে এমন সময় আরফান নওশিনের মাথায় একটা টোকা মেরে বলে, খোপা করছিস কেন? তোর চুলে টান দিয়ে না পারলাম, তাই টোকা দিলাম, যা এখন। নওশিনও ভাইয়ের মাথায় আস্তে করে একটা টোকা দিয়ে বলে, পাজি একটা। চলে গেল বাড়ির একমাত্র মেয়ে। যতদূর পর্যন্ত গাড়ি দেখা যায় বাবার চোখের পলক পড়েনি। নওশিনও জানলা দিয়ে ওর বাবা ছোট ভাইয়ের ভাবিকে দেখে যাচ্ছিল। গাড়ি চলে গেলে ওরাও বাসায় চলে আসে। সাদাত ড্রাইভ করছে আর নওশিন মুখ গোমরা করে বাইরের দিকে তাকে। সাদাত কোনো কিছু বলছে না, কারণ ও জানে যত সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুক কষ্টটা কমবে না। স্বাভাবিকভাবেই সবটা ঠিক হয়ে যাবে, তাই নওশিনকে নিজের মতো করে একটু সময় কাটানোর সুযোগ দেয় সাদাত। কিছু দূর যেতেই সাদাতের চোখ পড়ে ফুচকার দোকানের উপর। নওশিন অবশ্য আকাশ দেখায় ব্যস্ত থাকায় সেটা খেয়াল করেনি। সাদাত গাড়ি থামায়। মনে মনে ভাবছে ওর মন খারাপ দূর করার সর্বোত্তম মাধ্যম হলো এই ফুচকা। নওশিন সাদাতের দিকে তাকায়, এবার কিন্তু মুখ খুলছে না। ফুচকা খাবে এখন? ওই যে স্টল, নামো। না না, খাবো না আমি। নওশিন, তুই ফুচকা খাবে না এটা হতে পারে না। সো মুড ঠিক করতে গেলে চলো ফুচকা খাই। খাই মানে তুমিও খাবে? ট্রাই করে দেখতে পারি। তুমি সেদিন বললে না আমার কারণে তোমার রাগ হলে শাস্তি স্বরূপ ফুচকা খাওয়াবে, সো আগে থেকে প্র্যাকটিস করতে চাচ্ছিলাম। না না, এখন খেতে হবে না, সন্ধ্যা লেগে আসছে। তো আমি আছি না, ভয় কিসের? সন্ধ্যা হোক বা রাত, চলো। শাড়ি পরে রাস্তায় দাঁড়াবো না আমি। হোয়াট? শাড়ি পরে গেলে কি হবে? কিছু না, হিজাব নয় মাথায়, আমি যাবো না, তুমি গাড়ি স্টার্ট দাও। হিজাব? চুল দেখাবো না কি মানুষকে? জানালা বন্ধ করতাম না হিজাব থাকলে? আনমনে সাদাতের মুখে হাসি রেখা ভেসে ওঠে। হাসছো যে? না এমনি, বসো তুমি, আমি আসছি। আরে কোথায় যাচ্ছ? সাদাত আবার গাড়িতে ব্যাক করে। এই তোমার হাতে কি? ফুচকা। ফুচকার কি দরকার ছিল? অন্যদিন খেতাম। অন্যদিনেরটা অন্যদিন, আজকেরটা আজ। কথা শেষ করে সাদাত গাড়ি স্টার্ট দিতে শুরু করে। ওয়েট, স্টার্ট শুরু করো না। সাদাত অলরেডি গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছিল। নওশিন বলায় কোনোভাবে তাড়াহুড়ো করে থামায়। কি হলো, থামতে বললে কেন? এই কটা ফুচকা হবে না? কি 2 প্লেট ফুচকা আছে এখানে, ঝালও পারফেক্ট দেওয়া আছে তোমার জন্য, হবে না এতে? না। এই নিয়েছি, এটাই বেশি, আর নিতে পারবো না। না, নিতে হবে, এটা রেখে যাও। আর আরো আরো 11 প্লেট ফুচকা আনো, মিডিয়াম ঝাল দিয়ে। দেন আরো 1 প্লেট অর্ডার করো ঝাল ছাড়া। পাগল নাকি, এত ফুচকা মানুষ খায়? আরে যাও না তাড়াতাড়ি, সন্ধ্যা হয়ে যাচ্ছে। পারবো না আমি। উফ সাদাত, তুমি না। আমি কি সেটা তুমি জানো, আমি এত ফুচকা তোমাকে খেতে দিব না, এরপর আর কোনো কথা বলবে না। আজব, তোমার কমন সেন্স কই গেল? খুব তো বলো আমার কমন সেন্স নেই। এখানে কমন সেন্সের কি হলো? এই এত ফুচকা কি আমি একা খাবো? এটা তুমি কি করে ভাবলে? আমি কি রাক্ষসী? তো কি হবে এত ফুচকা দিয়ে? আল্লাহ, সব খুলে বলতে হয়। তুমি আমার জন্য ফুচকা আনলে, এটা আমরা বাসায় নিয়ে যাচ্ছি। বাসার গেটের সামনে গাড়ির শব্দ শুনে অরূপ দৌড়ে বাড়ির বাইরের দিকে যেতে থাকে। অরূপ, কোথায় যাচ্ছ তুমি? বাবা শোন, এভাবে দৌড়াচ্ছ কেন? দাঁড়াও বলছি।
এই ছেলে দাঁড়াও। অরূপ ড্রয়িং রুমে খেলছিল আর ওর মা রান্নাঘরে। ছেলেকে এইভাবে দৌড়াতে দেখে তিনিও পেছন পেছন ডেকে দৌড়াতে থাকেন, কিন্তু তার ডাক শোনার সময় তার ছেলের নেই। বেচারা তো দৌড়াচ্ছে যে দৌড়াচ্ছে। পার্কিং সাইটে সাতাদের গাড়ি ঢুকতে দেখে অরূপের মায়ের আর বুঝতে বাকি থাকে না যে তার ছেলে কেন এইভাবে বাইরে এলো। বাগান থেকে না এগিয়ে তিনি ছেলের কাণ্ড দেখছেন। সাদাত গাড়ি থামানোর আগেই অরূপ বাগানের পাশ দিয়ে দৌড়ে এসে গাড়ির সামনে দাঁড়িয়ে যায়। সাদাত, অরূপ! নওশিনের চিৎকার আর চোখের সামনে অরূপ, অথচ হাতে স্টিয়ারিং, পায়ে ব্রেক থামাতেও কিছু মুহূর্ত লাগবে। সাদাদের কলিজার পানি শুকানোর মতো অবস্থা। ওইদিকে ঘটনাটা চোখ এড়ায় না অরূপের মায়েরও। ছেলেকে ধরার জন্য ছুটে আসেন, কিন্তু যার জন্য সবার প্রাণ যায় যায় অবস্থা সে তো লাফাচ্ছে আর এক তালে বলে যাচ্ছে, অরূপ, তোমাকে আমি। সাদাত কোনোভাবে গাড়ি পাশ কাটিয়ে থামিয়ে নেয়। নওশিন দ্রুত নেমে এসে অরূপকে কোলে তুলে নেয়। বাবা, এভাবে কেউ গাড়ির সামনে দাঁড়ায়? এতক্ষণে ছেলের মাও এসে যায় বলে মাথায় জোরে একটা চড় বসিয়ে দেয়। কতবার বলেছি এত দুষ্টুমি করবে না তুমি। ভাবি, ছাড়ো না, ছোট মানুষ বুঝতে পারেনি। ছোট সে, বুড়ো হয়ে গেছে ও। নাম, কোল থেকে নাম বলছি। ছেলেকে জোর করে নামানোর চেষ্টা চালালে আরো জোরে চিৎকার দিয়ে কান্না শুরু করে। নওশিনকে জাপটে ধরে রেখে বলে, আমি নামবো না। কেন নামবে না তুই? তোর নতুন বউ বাড়িতে ঢুকতো না, তুই এভাবে দৌড়ে গাড়ির সামনে দাঁড়ালি কেন? অরূপ কান্না করেই চলেছে। ভাবি, কুল হতো তুমি, কিছু তো হয়নি না? হয়নি, এতে কতক্ষণ? বড় হচ্ছে দিন দিন আর আমাকে জ্বালিয়ে মারছে। তোমাকে ডিস্টু করবো না আল, আমিও বিয়ে করব কাকাইয়ের মতো, বউকে ডিস্টু করব। এই কি বললি তুই? শুনেছিস ওর কথা? শুনলি? ও নাকি বিয়ে করবে, তোর বাপকে আর একটা বিয়ে করাবো। রকে রকে বলে ল, সে করবে বিয়ে। এই ছেলে ছোট। নওশিন আর সাদাত অরূপের কথা শুনে হাসতে হাসতে শেষ। ভাবি, যাই বলো, ভাতিজা কিন্তু সাহসী বটে। এই তোদের আশকারা পেয়ে পেয়ে নষ্ট হচ্ছে ছেলেটা। এখন বাদরটাকে নিয়ে দাঁড়িয়ে না থেকে ভিতরে আয়, আর দেখিস আজকে পড়া না পারলে তোকে কি পিটানোটাই পিটাই আমি। নওশিন অরূপকে কোলে নিয়ে বাসার ভেতরে ঢুকে। ও শ্বশুর আর শাশুড়ি ড্রয়িং রুমে বসে আছেন। সালাম করবে বলে অরূপকে কোলে থেকে নামাতে চায়, কিন্তু বেচারা মায়ের ভয়ে নওশিনকে আরো শক্ত করে জাপটে ধরেছে। বাবা, একটু নামো, আবারও কোলে নিব। আমু মালবে? আয় আমার কোলে আয়। না, নতুন বউ কোলেই থাকবো। কোনোভাবে না নামাতে পেরে মুখেই সবাইকে সালাম জানায় নওশিন। বাড়ির সবাই নতুন বউকে দেখতে ড্রয়িং রুমে হাজির। সবার মুখে কত হাসি। এ কি দাদু ভাই, কান্না করছো কেন? আমু মেলেতে। হেঁচকি পারতে পারতে বলে কথাটা। দাদি দাদাকে সামনে পেয়ে আরো গলে যায়। কি বৌমা, কতবার বলেছি ওর গায়ে হাত দিবে না, নিশ্চয়ই মাথায় মেরেছ। মা, ও কি দুষ্টুমিটা করে সারাদিন, একটা কথাও শোনে না। চলন্ত গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছিল। সে কি দাদুন, একটা কেন করেছ? আসো দেখি, আমার কোলে আসো। না, আমি দাবো না, তোমরা সবাই পতা। আব্বু আসলে আমি বলে দিব আমু মেলেতে, আমি নতুন বউয়ের কোলেই থাকবো। এই কি বললি তুই? সবাই পচা মানে? বেয়াদব কোথাকার। আর কি বললি, তোর আব্বুকে? বেয়াদব হচ্ছিস দিন দিন। আরে দিশামা, কি শুরু করছো তুমি? বাচ্চা মানুষও। ও বাচ্চা না বাবা, বুড়ো হয়ে গেছে। বলে কিনা আমাকে আর ডিস্টার্ব করবে না, বিয়ে করে বউ আনবে আর বউকে নাকি ডিস্টার্ব করবে। এই কথা শুনে সবাই হাসি শুরু করে। ওরে পাস, অপরূপ, তুই বিয়ে করবি? করবই তো, নতুন বউয়ের মতো একটা বউ আনবো, এত সুন্দর হবে। অরূপ নওশিনের গাল টেনে কথাগুলো বলে যাচ্ছে এক নাগারে। হঠাৎ দুষ্টু বাচ্চাটা সবার সামনে নওশিনের মাথা থেকে কাপড় সরিয়ে খোপাটা খুলে ফেলে। আর এত লম্বা লম্বা চুল থাকবে আমার বউয়ের। সবার সামনে, বিশেষ করে শ্বশুরের সামনে এভাবে চুল খুলে ফেলায় নওশিন অনেকটাই লজ্জা পেয়ে গেছে। তাই মাথার আবারও কাপড় দিতে চাইলে অরূপ হাত ধরে ফেলে। দিও না, থাক, খোলা থাক চুল। অরূপ বাবা, প্লিজ নেমে এসো। না, আমি নামবো না, নামলে তুমি মারবে। আচ্ছা ঠিক আছে, ছোট বৌমা ওকে নিয়ে উপরে যাও। কি আর করার, খোলা চুলে সবার সামনে গিয়ে হেঁটে উপরে যেতে হয় নওশিনকে। সাদাদ ও ভাবির হাতে ফুচকা প্যাকেট ধরিয়ে দিয়ে নিজের রুমে চলে যায়।
নওশিন অরূপকে খাটের উপর দাঁড় করিয়ে বলছে, আব্বু একটু দাঁড়াও, এখানে তো তোমার আব্বু নেই। ওকে। এই তো শোনা ছেলে। তুমি না পুতুল পুতুল? তাই? হুম। ঠিক আছে, তুমি বসো এখানে, আমি চেঞ্জ করে এসে তোমাকে আবার কোলে নেব। কিরে বেটা, তোর কাকি অনেক সুন্দর নাকি, যে কাকির মতো বউ বিয়ে করবি তুই? কি সব বলছো ওকে, বাচ্চা মানুষও। কাকি কি? ওরে বিচ্ছু, আমি তোর কাকাই। আর এই যে নতুন বউ, তোর কাকি, কাকিমা বলে ডাকবি। না না না, নতুন বই ডাকবো। আচ্ছা বাবা, তুই তাই ডাকিস। নওশিন লাগেজ থেকে নিজের জামাকাপড় বের করে রাখছিল, এমন সময় একজন সার্ভেন্ট আসে। ম্যাম, আসবো? হ্যাঁ আসুন। এটা আপনাকে বড় ম্যাম দিতে বলল। এটা পরে নিচে যেতে বলল আপনাকে। ও আচ্ছা, আপনি যান। আর শুনুন, জি ম্যাম। আমাকে প্লিজ ম্যাম বলে ডাকবেন না, চাইলে নাম ধরে ডাকতে পারেন। ম্যাম, কি বলছেন আপনি? আর কোনো কথা না, আপনি আমার নাম ধরে ডাকবেন, এটাই শেষ কথা। আর আমার তো জানেন। নওশিন মা। এই মা, সে কি, আপনি কান্না করছেন কেন? কিছু না মা, তুমি রেডি হয়ে নিচে আসো। সার্ভেন্ট চলে গেলে নওশিন প্যাকেটটা খুলে দেখে। ওয়াও সাদাত, লুক কি সুন্দর একটা জামা। দেখো, তোমার জামা তুমি দেখো, আমাদের তো কেউ কিছু পরতে দিল না, তাই না অরূপ? পলো পলো, নতুন বই পলো, আমি দেখি। আচ্ছা সোনা, পরবো, তুমি বসো। নওশিন ফ্রেশ হয়ে ড্রেসটা পরে আসে। ও শাশুড়ি আগে থেকেই জানেন নওশিন থ্রি পিস পরে, তাই কোনো স্টাইলিশ জামা না দিয়ে ভালো মানের একটা থ্রি পিস দিয়েছেন। অরূপ আব্বু, দেখো তো কেমন লাগছে। অরূপের সাথে সাথে সাদাদও নওশিনের দিকে তাকায়। মিষ্টি কালারের বুটিক্সের কাজ করা একটা থ্রি পিস, যার কামিজের গলাটা ফুল ব্যান্ড, হাতাটাও লং, চুড়ি পায়জামা, আর সাথে তাঁতের ওড়না যার উপর আবার বুটিক্সের কাজ। বেশ মানিয়েছে মেয়েটাকে জামায়। অরূপ খাট থেকে নেমে নওশিনকে টানতে শুরু করে বাইরে যাওয়ার জন্য। চলো চলো, দাদুন দেখবে তোমায়। আব্বু আব্বু দাঁড়াও, একটু পরে যাব আমরা, ততক্ষণ তুমি বসো এখানে। নওশিন আবারও কোলে করে নিয়ে অরূপকে খাটে বসিয়ে দেয়। আর কত বলবো নতুন বউ, যাবে না নিচে? যাবো তো সোনা, একটু বসো। নওশিন আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। সাদাত অরূপের সাথে বসেই নওশিনকে দেখছে। ড্রেসিং থেকে কোনো কিছু আনার বাহানায় সাদাত নওশিনের কাছে যায়। নওশিনের কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলে, সুন্দর লাগছে খুব। ধ্যাৎ, সিরিয়াসলি, বেরুনি করো এখন? আমি দেখবো। আর মাথায় কাপড় দিবে না? কিন্তু নওশিন কথা শেষ করতে পারল না, তার আগেই, ও কাকাই, কি করো তুমি? আর কত বসে থাকবো? দাঁড়া, নতুন বউ রেডি হয়ে নিক। একটু দাঁড়াও, বসো বাবু। সাদাত অরূপের পাশে বসেই বলছে, যা বললাম তাই যেন করা হয়, না হলে খারাপ কিছু হবে। উপায়ন্তর না পেয়ে নওশিনও বাধ্য বইয়ের মতো বেনুনি করে। এক পাশে বেনুনি এনে দাঁড়িয়ে যায় সাদাতের সামনে। হয়েছে? সাদাত হা করে তাকিয়ে আছে নওশিনের দিকে। একটা বেনুনিতে এতটা অপূর্ব লাগতে পারে নওশিনকে ভাবতে পারেনিও। আঙ্গুল নওশিনের হাঁটুর কাছে নিয়ে চুল মাপা শুরু করে সাদাত। আর মাত্র 4 আঙ্গুলের জন্য তোমার চুল হাঁটু স্পর্শ করেনি। না, কাটলে হয়ে যাবে, এখন তুমি চেঞ্জ করবে? আরে দাঁড়াও, আগে দেখে নেই ভালো করে। সাদাত বসা থেকে উঠে দাঁড়িয়ে নওশিনের বেনুনিতে হাত দিতে যাবে, আর তখনই নওশিন হাতটা ধরে ফেলে ফিসফিসিয়ে বলল, পাগল তুমি, অরূপ সামনে। অরূপ, বাবা যা তো, নিচে যা, আসছি আমরা। না, আমি নতুন বউ কোলে করে যাব। হুশ। থাক না, দেখেছো তো, এখন যাও চেঞ্জ করে এসো, আমি ওকে নিয়ে নিচে গেলাম। বললাম না মাথায় কাপড় দিতে হবে না? বাবা নিচে সাদাত, তাছাড়া বেনুনি করেছি, মাথায় কাপড় দিলেও তো সব চুল দেখা যাবে। যা মন চাই করো। এই শোনো। নওশিনের কোনো কথা না শুনে সাদাত ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়, আর অরূপ জোর করে নওশিনের কোলে উঠে নিচে যাওয়ার জন্য বায়না শুরু করে। নওশিন মাথায় ওড়না দিয়ে অরূপকে কোলে করে নিচে নেমে দেখে সবাই ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছে। অরূপ রোজ ওর বাবাকে দেখলেই কোলে চড়ে বসে, কিন্তু আজ নওশিনের কোল থেকে নামছেই না। বাহ, বৌমাকে তো খুব সুন্দর লাগছে। হায় কপাল, শ্বশুর সবার সামনে বলে এগুলা, শরম করে আমার। নওশিন অরূপের বাবাকে সালাম জানায়। নওশিন প্রথমে বসতে না চাইলেও ভাসুরের কথায় অরূপকে নিয়ে বসে সবার সাথে। এক পাশে প্রাপ্তি আর অন্য পাশে অরূপ। অরূপ নওশিনের গা ঘেঁষে বসে ওর বেনুনি নিয়ে খেলছে।
সার্ভেন্ট এসে সবাইকে ফুচকার প্লেট দিয়ে যায়। সাদাদও এসে ওর ভাইয়ের পাশে বসে। সবার সামনে ফুচকা থাকলেও সাদাদের সামনে নেই, আর সবচেয়ে বেশি ফুচকা নওশিনের সামনে। এ পুচকা, অরূপ বাবা, একটা খাবে কিন্তু, না হলে পটি আসবে বারবার। আমি অনেক খাবো। আ সবাই ড্রয়িং রুমে থাকলেও রিদি নিজের রুমে। রিদি আসলো না? না বাবা, আমি ডাক্তার পাঠিয়েছিলাম, কি যেন কাজ করছে তাই আসেনি। কি কাজ করে সারাদিন মেয়েটা? হ্যাঁ, তো কাজ পাগল থাকে নাকি মানুষ? ভাইয়ের ফোন পেয়ে না চাইতেও রিদিকে নিচে আসতে হয়। এসে অনেক জায়গা থাকতেও সাদাদের পাশে বসে মেয়েটা। ওর সামনেও একটা ফুচকার প্লেট দেয় প্রাপ্তি। সাদাদের এমনিতেই মাথা গরম, তার উপর আবার মেয়ে গা ঘেসে বসেছে। রিদি ড্রেস আপটাই সাদাত লাইক করে না। মানুষটাকে তো দূরের কথা, প্যান্ট পরে এসেছে, তার উপর আবার টি শার্ট। বারবার সাদাদের উরুর সাথে ইচ্ছে করে নিজের উরু লাগাচ্ছে। অসহ্য লাগছে সাদাদের। একটা মেয়ে মানুষও এতটা নির্লজ্জ হতে পারে? ভাবি, আমার একটা মেইল আসছে, জরুরি, আমি উপরে গেলাম। বলে সাদাত নিজের রুমে চলে যায়। আর নওশিন অরূপকে টক দিয়ে ভিজিয়ে ভিজিয়ে ঝাল ছাড়া ফুচকা খাওয়াচ্ছে। নওশিন, আর দিস না ওকে। আলেকটা আম্মু, আলেকটা। ওকে এটাই লাস্ট কিন্তু বাবা। আহা, হয়েছে, এবার পানি খেয়ে নাও। নওশিনও নিজের কড়া ঝালের ফুচকাগুলো প্রাপ্তির সাথে শেয়ার করে খেয়ে নেয়। খাওয়া শেষে অরূপ ওর মায়ের কোলে উঠে বসে। নতুন বউ যাও, লেট করো, আমি আম্মুর সাথে থাকি, যাও। ওরে বাউডারে, কত বোঝে। হ্যাঁ, যাও মা, রেস্ট করো। আর প্রাপ্তি, যাও পড়তে বসো। আর ছোট বৌমা, শোনো, শাড়ি টাড়ি পরার দরকার নেই তোমার, জামাই পরো তুমি, বেশ লাগেও এত। শাড়ি পরার অভ্যাস না হয় পরে করে নিও। আচ্ছা কাকি। আচ্ছা প্রাপ্তি, যাও তোমার ছোট ভাবিকে রুমে দিয়ে এসো। সোজা নিজের রুমে গিয়ে পড়তে বসো। যাচ্ছি, সারাক্ষণ শুধু পড়া আর পড়া। ভাবি চলো। প্রাপ্তি নওশিনকে রুমে দিয়ে নিজের রুমে গিয়ে পড়তে বসে যায়। সাদাত ল্যাপটপে কাজ করছিল খাটে বসে। নওশিন এসেছে সেটাও খেয়াল করেনি। নওশিন বুঝতে পেরেছিল তখন মাথায় কাপড় দেওয়ায় সাদাত রাগ করেছে, তাই ওড়নাটা মাথা থেকে সরিয়ে দরজা লক করে কোনো কথা বলা ছাড়াই সাদাতের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আরে কি হলো এটা? কি হলো, আবার শুয়েছি একটু? কাজ করছিলাম তো। রাখো তোমার কাজ, আমি কোলে শুয়েছি, মাথায় হাত বুলিয়ে দাও, ঘুমাবো আমি। মুচকি হাসে সাদাত। আচ্ছা। দু চোখ বন্ধ করে নওশিন বলে, দাও না। সাদাত নওশিনের মাথায় হাত বুলাচ্ছে, আর নওশিন সাদাতের পেটে মুখ গুজে কোমর আঁকড়ে ধরে আছে। কি হলো, ঘুম নাকি? হুম, ঘুমাবে নাকি বললা? আসছে না, তুমি মাথায় হাত বুলাতে থাকো, ঘুম আসবে। আচ্ছা, শুধু মাথায় কেন, আরো কোথাও হাত দিতে চাইছি তো। এই না না। নওশিন এক লাফে সাদাতকে ছেড়ে উঠে বসে। আমার মন যেহেতু বলেছে অন্য কোথাও হাত দিবে তো দিবে। না, একদম না। সাদাত নওশিনের কোমরে হাত দিয়ে নিজের বুকে আনে। এবার? কি এবার? ছাড়ো। ছাড়বো বলে ধরেছি নাকি? তোমার না কাজ আছে? তুমি তো করতে দিলে না। এখন করো। করবো তো। হ্যাঁ, শুশুই লাগে তো। ফুল ব্যান্ড গলা কে দিতে বলছে? জামাই? মা ও না পারে? সাদাত আঙ্গুল দিয়ে নওশিনের মুখে স্লাইড করতে শুরু করলে নওশিন চোখ বন্ধ করে ফেলে। একা একা ফুচকা খেলে আমাকে একটাও দিলে না। তুমি তো খাও না এটা, তাই। এখন খাবো বলে নওশিনের ঠোঁটে চিমটি কাটে। ও, চিমটি দেয় কেউ? হুশ। আঙ্গুল দিয়ে নওশিনের ঠোঁট বন্ধ করে দেয় সাদাত। নিজের ঠোঁট এগিয়ে নিয়ে যায় নওশিনের স্নিগ্ধ ঠোঁট দুটির দিকে। কাছে, খুব কাছে, 1 সেন্টিমিটার ব্যবধানও নেই। নতুন বউ, ও নতুন বউ, নতুন বউ, আমি আসবো, দরজা খুলো নতুন বউ। সাদাত নওশিনকে ছাড়তে বাধ্য। দূর রোমান্সে ভেজাল। সাদাতের রাগী লোক দেখে নওশিন মুচকি হাসে। কি সব বলো, কিসের ভেজাল? তুমি না। হইছে যান, আপনার বাচ্চা আনেন। বাবু আসো। কখন থেকে ডাকছি? সরি সোনা। ইট ওকে, আমি ব্যাগ নিয়ে এসছি, তোমার কাছে পড়বো। তাই? আম্মুকে বলিনি। আচ্ছা চলো তাহলে আমরা পড়াশোনা করি, বসো। ওকে, তুমি কই যাবা? তোমার কাকাই তো কাজ করবে, তাই কফি খাবে। তুমি বই বের করো, আমি যাবো আর আসবো। অরূপ, নতুন বউ কেমন রে? ভালো, আমাকে অনেক আদর করে, কিস করে, খাইয়ে দেয়। তাই? তোমাকে আদর করে না?
করে তো। কিস করলে? অরূপের কথা শুনে সাদাত ভিমরি খেয়ে কাশতে শুরু করে। কি হলো কাকাই, পানি কাপা? কিছু না, তুই বই বের কর। আচ্ছা, বললা না কি? নতুন বউ কিস করলে তোমায়? নওশীন রুমে ঢুকে অরূপের করা প্রশ্নটা শুনে নেয়। সাদাত কিছু বলার আগে নওশীন অরূপের পাশে বসে সাদাতের হাতে কফি দিয়ে অরূপকে জড়িয়ে ধরে বলল, আব্বু, বড়দের না কিস করতে নেই, আর এগুলো বলতে হয় না, কেমন? বলদের কিস করে না? না বাবু। তাহলে আম্মু কি চুটো? আমি ওদিন চাঁদে দেখলাম আম্মুলে আব্বু কিস করলো। সাদাত কফি মুখে নিয়ে হাসতে শুরু করে আর নওশীন সাদাতের দিকে তাকিয়ে নিজেও হেসে ফেলে। হাসি থামিয়ে নওশীন অরূপের গালে হাত দিয়ে বলছে, আব্বু, এগুলো বলতে নেই সোনা। কেন? তুমি তো ছোট বাবু, তাই বলবে না কাউকে এসব, কেমন? ওকে ওকে, এখন বলবো। গুড বয়। শোনো, আমরা এই সাইডে বসে পড়বো আর তোমার কাকাই ও পাশে কাজ করবে, কোনো দুষ্টুমি করবে না তাহলে। তোমার কাকাইয়ের ডিস্টার্ব হবে, কেমন? ঠিক আছে। প্রায় 1 ঘন্টা পর। আর বলবো না। বাবা, এটা শেষ করো, কাল তোমার স্কুলে মিস জানতে চাইবে এটা। ক্ষুধা লাগছে তো। আচ্ছা যাও, খেয়ে নাও, সকালে কমপ্লিট করে নিও। ওর ক্লাস কয়টায়? ও দ্বিতীয় শিফটে যায় 8:30টায়। আচ্ছা, সবই তো শেষ, এই ওয়ার্ড ব্ল্যাঙ্ক গুলো, কিন্তু কাল সকাল সকাল উঠে শেষ করে নিবে। নিব, এখন খাবো, চলো। একটু দাঁড়াও, তোমার বইগুলো গুছিয়ে রাখি। এসো এসো, এখন তাড়াতাড়ি গাড়িতে নিয়ে যাও। কি রে, তুই কি নতুন বউকে পেয়ে হাঁটা ভুলে গেলি? কোলে চললে মজা লাগে, তুমিও উঠে দেখো। পাকা বুড়ো একটা। নওশীন এই ফাঁকে রিদি ওদের রুমে ঢুকে। সাদাদের পুরো মনোযোগ ল্যাপটপে। রিদি সাদাদের পাশে গিয়ে বসলো। সাদাত না তাকিয়ে বলে, তোমার বাচ্চার খাওয়া শেষ? কার বাচ্চা? কণ্ঠ শুনে সাদাত বুঝতে পারে এটা রিদি। চোখ গরম করে তাকায় রিদির দিকে। বেড থেমে নেমে বসো। বসতেও পারি না, শোয়ার অনুমতিটাও কেড়ে নিয়েছো, বসার অনুমতিটাও। ব্যাস, আমি নির্লজ্জ মানুষ দেখেছি, বাট তোমার মতো কাউকে দেখিনি। আর ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমি তোমাকে আমার রুমে আসতে বারণ করেছিলাম। বসা তো দূরে থাক। চেঁচিয়ে ওঠে রিদি। আমি ভালোবাসি তোমায়, এই সোজা কথাটা মেনে নাও না কেন তুমি? চুপ, একদম চুপ, বেরিয়ে যাও। কেন? ওই মেয়েটা আসবে তাই না? ওর একটা নাম আছে। ও, নওশীন, তাই না? একটা মেয়ে যে কিনা আমার জীবনটা শেষ করে দিচ্ছে। দেখো, নওশীন আসবে, এখন যাও তুমি প্লিজ। আসবে না প্লিজ, একটু ভালোবাসো না আমায়। আর ইউ ক্রেজি? এই জীবনে আমি একজনকে ভালোবাসি, আর সেটা নওশীন। নওশীন, 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 কি আছে ওর যা আমার নেই? ওর সাথে তোমার তুলনা করো না, আসলে আমার নওশীনকে অপমান করা হবে। রিদি রেগে গিয়ে সাদাদের শার্টের কলার ধরে ফেলে। অপমান আমাকে তুমি কম করেছো? কি কি করলে কালকে রাত্রে? সাদাত ধাক্কা দিয়ে রিদিকে সরিয়ে দেয়। কেন, বুঝতে পারিসনি তুই? রিদি রাগে ফুঁসছে। তোর মতো মেয়েকে না সস্তা মেয়ে বললেও সস্তা জিনিসের অপমান হবে। রিদি সাদাদের কাছে এসে ওকে জড়িয়ে ধরে। ওই শব্দটা শুনিয়েছো আমায়? প্লিজ সাদাত, আমি তোমাকে চাই, শব্দ শুনতে না, আমি করতে চাই, প্লিজ জান। ছাড়ো বলেই আবারও ধাক্কা দেয়। এবার ধাক্কায় রিদি ফ্লোরে পড়ে যায়। রিদি আরো ফুঁসে ওঠে। উঠে দাঁড়িয়ে সাদাদের কাছে এসে বলে, সুখের শব্দ তাই না? সেই শব্দটা শুনিয়েছো আমায়? আমি শুনেছি সেটা, কিন্তু তোমায় আমি ওর কান্নার আওয়াজ শোনাবো। তৈরি থেকো। বাহ, স্টার জলসা দেখে সিরিয়ালের খলনায়িকাদের মতো ওয়ার্নিং দিচ্ছ। এখন যান, আপনি, আমার অনেক কাজ বাকি। রিদি সাদাদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কি হলো? রুম থেকে যেতে বলেছি আমি। রিদি চলে গেল রুম থেকে। সাদাত একটা দীর্ঘশ্বাস নিয়ে বিছানায় শরীর এলিয়ে দেয়। কি হলো, এভাবে মাথায় হাত দিয়ে শুয়ে আছো যে? নওশীন সাদাদের মাথার কাছে বসে চুল টানতে লাগলো। জোরে দাও। কেন, মাথা ব্যথা করছে? মন মানে? সাদাত নওশীনকে টেনে নিজের বুকে আনে। নওশীন সাদাদের চোখের দিকে তাকিয়ে জানতে চায়, কি হয়েছে তোমার? কেন, আমার জানকে আমি কাছে আনতে পারি না? আরে আমি সেটা বলিনি তো? তোমাকে কেমন জানি অন্যরকম দেখাচ্ছে, তাই বললাম। অন্যরকম বলতে? মনে হচ্ছে কোনো প্রেসারে আছো। সাদাত মুচকি হাসে।
এই তার মানে তুমি সত্যি কোনো টেনশনে আছো? তা না হলে এভাবে হাসতে না। কি হয়েছে? দূর পাগলি কিচ্ছু না, অনেকক্ষণ ল্যাপটপে ছিলাম আজ, তাই ঘুম পাচ্ছে। ঠিক তো? হ্যাঁ রে জান। তাহলে উঠো, রাতে আর কাজ করতে হবে না, এখন ডিনার করে ঘুমাবে। উঠো। অনেক কাজ পেন্ডিং রে। কি কাজ? অফিসের কাজ। আবার বলে কি কাজ? আমি জানি অফিসের কাজ, তাই জানতে চেয়েছি কি কাজ। ডিল করলাম আজকে, প্রজেক্ট রেডি করা, অবশ্য কয়েকটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে অ্যাডের জন্য মেইল সেন্ড করতে হবে। হয়ে যাবে, তুমি এখন ডিনার করবে, চলো। ঘুম নেই ঠিক মতো, উঠো। আরে ভাই কত বাজে? 8:30। এখন ডিনার করব না, পরে আগে মেইল সেন্ড করি, তারপর আবার আগের কিছু ফাইলও ঠিক করতে হবে। স্টাফ বদল করেছি কিছু, ওদের কাজগুলো চেক করব। কথা বলতে বলতে সাদাত শোয়া থেকে উঠে বসে, আবার ল্যাপটপে হাত লাগে, আর তখনই নওশীন ল্যাপটপটা বন্ধ করে দেয়। আরে কি করলে এটা? বন্ধ করলাম। কাজ করছিলাম তো। তো আমার কি, আমি বলছি না ডিনার করে নিতে, সো চলো। হেই। আবারও ল্যাপটপে হাত দিতে গেলে নওশীন ল্যাপটপটা সামনে থেকে সরিয়ে নিল। কোনো কাজ না, সোজা নিচে চলো। বাহ, শাসন করা শুরু। শুরু, চলো তো। আমি মেল সেন্ড করে দিব, আর পুরনো ফাইলগুলো চেক করে নিচ্ছি, তুমি বাকি কাজ করে নিও। পুরনো ফাইল কি করে চেক করবে জানো কিছু সেই সব ফাইল সম্পর্কে? ফুল ইন্ডেক্স আছে না তোমার অফিসের ফাইলের? একটু সামনে থেকে চেক করলেই সবটা বুঝে যাব ভাইয়াকে কত করে দিয়েছি। আচ্ছা। এই জানো, কাজ করার জন্য ভাইয়া বলতো না কোনোদিন, তবুও ভাইয়া যখন বাসায় কাজ করতে বসতো তখন মাঝে মাঝে আমি নিজেই হেল্প করে টাকা চাইতাম। দেন ভাইয়া না দিতে চাইতো না, বুঝলে, বাবাকে টাকাটাকির জন্য রেডি হতাম, আর ভাইয়া টাকা বের করে দিত। ইভেন বাবাকে হেল্প করেও টাকা নিতাম। ওরে আমার ব্যবসায়ী রে। তা নয় তো কি, ব্যবসা বিষয়ক পড়াশোনা, তারপর বাবা থেকে শুরু করে শ্বশুর, কাকা শ্বশুর, বড় ভাই, এমনকি বড়টা পর্যন্ত ব্যবসায়ী, তো আমি আর কি হব? হেসো না তো। কেন? এমনি। কি হলো, হঠাৎ মুখটা গোমরা করলে কেন? কিছু না। সাদাত নওশীনের শরীর ঘেঁষে বসে, নওশীনের হাত ধরে বলছে, মায়ের জন্য মন খারাপ? নওশীন মাথা নাড়িয়ে না জানায়। ফোন করছিলে বাসায়? তাহলে? নওশীন সাদাতের দিকে তাকিয়ে বলতে শুরু করে, অরূপ কত সুন্দরভাবে গালে হাত বুলিয়ে দেয়, ওর হাত দুটো কি তুলতুলে, কিস করে মনে হয় গোলাপের পাপড়ি পড়লো, জড়িয়ে ধরলে বেশ লাগে, আর যখন ছোট উল্টে কান্না করে তখন তো মনে হয় বাচ্চাটাকে খেয়ে ফেলি, এত কিউট। সাদাত নওশীনের মুখের দিকে হা করে তাকিয়ে। নওশীন সাদাতের হাতে ধাক্কা দিল। এই আমি কি বলছি তুমি শুনছো? এখন কি হয়েছে তাতে? বাচ্চা মানুষ এমনই হয়। হ্যাঁ জানি আমি। তাহলে? তাহলে আর কি, আমার একটা বেবি চাই। না। না কেন? প্লিজ প্লিজ, একটা বেবি। সাদাত নিশ্চুপ বসে কোনো কথা বলছে না। সাদাত প্লিজ, একটা বাচ্চা, রাজি হয়ে যাও না। চুপ। সাদাত ধমক শুনে নওশীন পাশ ফিরে শুয়ে পড়ল। সাদাত কাঁধে হাত দিতে সরিয়ে দিয়ে বলল, লাগবে না, যাও। হেই, কান্না করছো কেন? নওশীনকে চুপচাপ থাকতে দেখে সাদাত নওশীনকে জোর করে উঠিয়ে নিজের কোলে বসিয়ে নেয়। কাঁদলে থাপ্পড় খাবে। আমি কি বলছি বেবি নিব না? তো কি? একটা চট দিয়া না, আমি বলছি আগে স্টাডিটা শেষ করো। এখনো 3 বছর লাগবে তো। লাগুক, আর তোমার শরীরের কন্ডিশন ভালো না সোনা, একটু বুঝো। আমার যে চিকন মেয়েদের আরো কম বয়সে বিয়ে হয়, বাচ্চাও হয়ে গেছে কতজনের। আমার কি বেবির শখ নেই? আমিও আমার এই বেবির মতো আরো একটা পুচকে চাই, বাট তোমার কন্ডিশনের জন্য ভয় হয় আমার। কিচ্ছু হবে না, প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, সেমিস্টারটা শেষ করো, তারপর দেখছি। নওশীন খুশিতে গদগদ পুরো। সত্যি? ওরে বাস, এখনই? তুমি কি বুঝবে আমার কতদিনের শখ, মা হব। হাসো কেন? সরি, আর হাসবো না, বল তুই। জানো, তোমার সাথে যখন হাত ধরে হাঁটতাম তখন না মাঝে মাঝে এটা মনে হতো, ইস, এই ছেলেটার বাচ্চা আমার পেটে থাকবে ভেবে কেমন একটা ফিলিংস আসতো আমার। আচ্ছা, এত আগে থেকে? নওশীন সাদাতকে জড়িয়ে ধরে বলে, অনেক আগে থেকে। আর কানের কাছে ফিসফিসিয়ে বলে, আমার না তোমার মতো ড্যাশিং একটা ছেলে চাই। সাদাত আচমকায় নওশীনকে সরিয়ে দিয়ে বলে, নো মেয়ে। না, ছেলে। আমি বলেছি না মেয়ে? আমি বলেছি না ছেলে। মেয়ে মেয়ে মেয়ে। নওশীন সাদাতের বুকে ঘুষি মারছে। ছেলে ছেলে ছেলে। আমার কিন্তু নাতি বা নাতনি একটা হলেই হলো। দুজনে দরজার দিকে তাকিয়ে শক্ট।
নওশীন তো রীতিমতো লজ্জায় মাটির নিচে চলে যাওয়ার মতো অবস্থা। শেষমেশ শ্বশুর। বাবা তু হ্যাঁ হ্যাঁ, আমি এদিকে দিয়েই যাচ্ছিলাম, তো আমার বৌমায়ের ছেলের শব্দটা শুনলাম। আর কি? নওশীন তো মাথা নিচু করে বসে আছে। শ্বশুর রুমে এসে দাঁড়িয়ে আছে, অথচ বসতে বলার হুঁশ নেই। আরে বসতে দিবি না নাকি নৌসিন? হ্যাঁ, বসুন বাবা। শোন, আমি কিন্তু সব ছেলে মেয়েদের তুই করে সম্বোধন করি, আর আমাকে শ্বশুর ভেবে আপনি অঙ্গে করার দরকার নেই। নিজের বাবা মনে করে তুমি করেই চলবে, ওকে? জি বাবা। ও, তা শুনছিলাম নাতি নাতনির কথা, এখনো কি আমি বলি? নওশীন এই ফাঁকে ঢোক গিলে নিল। সাদাদও অন্যদিকে তাকিয়ে। ওকে, আমি বলছি, আমি চাই নৌসিনকে আগে ডাক্তার দেখাও, এরপর উনি কি বলেন তারপর ডিসিশন নিবি। আবার পারলে একটু সময় নেওয়া বেটার হবে বলে আমার মনে হচ্ছে। ওকে, আসছি আমি। আর নৌসিন, আমি সরাসরি কথা বলতে পছন্দ করি, তাই এসব ইজিলি বললাম, কিছু মনে করিস না। না বাবা, কিছু মনে করব কেন, ঠিক আছে। নওশীনের মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল রুম থেকে। সাদাত নওশীন একে অপরের মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে। সাদাত হঠাৎ উচ্চস্বরে হাসা শুরু করলো। নওশীন ভ্রুকুচকে তাকিয়ে আছে। সাদাতের হাসি যেন থামছে না। হাসতে হাসতে শুয়ে পড়েছে। নওশীন আর নিতে পারছে না সাদাতের এমন রাঘব মার্কা হাসি, তাই বালিশ হাতে নিয়ে মারতে শুরু করে। সাদাত তবু থামছে না। থামো, থামতে বলছি না। সাদাত হেসে যাচ্ছে নওশীনের বালিশ দিয়ে মারার কারণে। হাসির মাত্রা যেন আরো বাড়িয়ে দিয়েছে। নওশীন বালিশটা সাদাতের গায়ে ছুঁড়ে মেরে বিছানা থেকে উঠে আসতে নিলে সাদাত টান দিয়ে নিজের বুকে নিয়ে আসে। হাসি থামিয়ে সাদাত বলে, কোথায় যাচ্ছ? প্রশ্ন করে আবারও হাসি শুরু। কি তুমি থামো তো। আচ্ছা বাবা, ওকে থামলাম। বাবা কেমনে বললো আমি শেষ? আরে পাগলি, শেষ হওয়ার কিছু নেই বাবা, এমনি। যাও তো। লজ্জা পেয়ে লাভ নেই বাবা, সরাসরি করেই বলে। আমার যা লজ্জা লাগছিল। আমার তো হাসি পাচ্ছিল খুব। তুমি না আসলে নির্লজ্জ। নওশীনকে সাদাত নিজের আরো কাছে চেপে ধরে। আমি তো সবসময় নির্লজ্জ, দেখাবো কতটা। চাহনিটা নওশীনের চেনা, তাই সময় নষ্ট না করে নিজেকে ছাড়ানোর চেষ্টা চালানো শুরু করে। পারবে না ছাড়াতে? কেন বৃথা চেষ্টা করো? তোমার না মাথা ব্যথা করছিল, শেষ হয়ে গেল অনেক আগেই। মানে তুমি যখন রুমে আসলে তখন সব ব্যথা শেষ। ধুর, যাতা একদম। খুব যাতা। ছাড়ো তো। ছাড়বো, তবে শোনো না। কি? বাবা কি বললো শুনলে তো? 2 ইয়ার যাক। নওশীন সাদাতের চোখে চোখ রেখে বলে, বাট বাবা তো বললো, ডক্টর বলে। তোমার কি মনে হয় ডাক্তার এলাও করবে? নওশীনের চোখ ছলছল করছে। সাদাতের চোখ থেকে চোখ সরিয়ে নেয় সে। জানি না, বাট আমি জানি বিয়ের 2 দিন আগেও তুমি লো প্রেশারের জন্য সেন্সলেস হয়ে গিয়েছিলে। গরম ছিল খুব সেই দিন। তুমি ওই দিন সারাক্ষণ বাসার ভেতরে ছিলে, আর বাসায় অল টাইম এসি ছিল। বাট তুমি সকালে শুধু চা, দুপুরে মায়ের হাতে জাস্ট দই নলা ভাত, আর বিকেলে অজ্ঞান হয়ে। ওই দিনই তো। চুপ, মিথ্যা বললে না। আমার খেতে ভালো লাগে না তো আমি কি করব? খাবে, আমি খাওয়াবো। তাহলে বেবিও নিব। আচ্ছা, ডাক্তার এটাই বলবে। যদি খেতে পারো তবে পরে বেবি নিতে পারো। আই মিন তোমার বডি মোটামুটি চিকন, তবে বেবি নিতে পারবে। বাট তোমার খাওয়ার জন্যই ডাক্তার 2-3 বছর ওয়েট করতে বলবে। আজ সে সময়ে মেয়ের এমনিতেই কম খেতে পারবে, আর তুমি নর্মালি কম খাও। আমি বেশি বেশি খাবো। মুচকি হেসে সাদাত, আগে খেয়ে একটু অভ্যাস করো। চুপ, কোনো কথা না। ডিনারের টাইম হয়ে গেছে, সো চলো। সাদাত নওশীনকে নিয়ে একসাথে লাফ দিয়ে উঠে বসে। নওশীন ব্যালেন্স রাখতে না পেরে সাদাতের উপর থেকে প্রায় বিছানা থেকে পড়ে যাচ্ছিল, আর সাদাত শক্ত করে জড়িয়ে নিল। নওশীনও ঠিক থাকতেই খামচে ধরে সাদাতকে। এই কন্ডিশনে সাদাতের মুখে নওশীনের গলার খুব কাছে। পড়ে যাওয়ার ভয়ে নওশীন আগেই চোখ বন্ধ করে ফেলেছে। সাদাত ঘোর লেগে গেছে নওশীনের এমন লুক দেখে। আস্তে আস্তে নিজের মুখটা নওশীনের গলায় গুজে দিল সাদাত। নওশীনের সারা শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে। সাদাত গভীরভাবে চুমু দিয়ে যাচ্ছে। নওশীন না পারছে ছাড়াতে, না পারছে নিজেকে ঠিক রাখতে। নওশীনের কোমরে আরো শক্ত করে চেপে ধরে। এবার নওশীন সাদাতকে আগলে নিল। সাদাত নওশীনের গলায় জিহবা দিয়ে লিক করছে।
নওশিন সাদাদের চুল টেনে ধরেছে। সাদাদের হাত নওশিনের জামার ভেতরের দিকে যাচ্ছে। নতুন বউ। হুঁশ ফিরে নওশিনের সাদাতকে নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে নিল। ওড়না জামা ঠিক করে দাঁড়িয়ে যেতেই অরূপ রুমে ঢুকে। দাদুন ডাকছে, চলো। হ্যাঁ বাবু, যাচ্ছি। দুজনকেই ডাকছে ডিনার করতে। হ্যাঁ সোনা, আসছি। বলে সাদাদের দিকে তাকিয়ে দেখে সে চোখ বন্ধ করে শুয়ে আছে। অরূপ বাবু, তুমি যাও, আমি আর তোমার কাকাই এক্ষুনি আসছি। ওকে, তাড়াতাড়ি এসো। নিচে চলো। চোখ বন্ধ করে সাদাত বলছে, খিদে নেই আমার। কি তুমি রাগ করলে কেন? রাগ করিনি। সাদাত প্লিজ, আমি এত জোরে ধাক্কা দিতে চাইনি। তুমি গিয়ে খেয়ে আসো। নওশিন সাদাদের পাশে গিয়ে ওর হাতটা ধরে। প্লিজ সাদাত, এমন করো না, দরজা খোলা ছিল তাই এতটা। বললাম না, খেয়ে নাও। তুমি না খেলে আমিও খাবো না। এমন করছো কেন তুমি? অরূপ বাচ্চা একটা ছেলে, সেভাবে যদি দেখে ফেলতো তাই। সাদাত নিশ্চুপ। সাদাত, এই প্লিজ চলো না। সাদাত উঠল না। নওশিনের কান্না কি আর থাকে নাকি? কান্নাই করে দিল। আই প্রমিস আর কোনোদিন এভাবে ধাক্কা দিব না। সাদাত কণ্ঠ শুনে বুঝে গেল নওশিন কাঁদছে, তাই চোখ খুলে নওশিনকে জড়িয়ে ধরে। হায় রে পাগলি, আমি তো রাগই করিনি। তুমি ধাক্কা না দিয়ে কি করতে? ভাতিজার সামনে রোমান্স? আমি তো তোমার রাগী রূপটা দেখার জন্য একটু অভিনয় করছিলাম। নওশিন সাদাতকে শক্ত করে জড়িয়ে ধরে আরো জোরে কান্না শুরু করে। কাঁদছো কেন এভাবে? আমি সত্যি মজা করছিলাম তোমার সাথে। যেন তুমি আমার এমন বিনা কারণে রাগ দেখে রেগে যাও। বাট কান্না এটা না। নওশিন সাদাদের বুক থেকে মাথা তুলে সাদাদের দিকে তাকিয়ে আছে। সাদাত নওশিনের চাহনিতে হাসতে শুরু করে। তুমি বলে নওশিন ইচ্ছে মতো সাদাতকে খামচি দিতে থাকে। আস্তে, রাক্ষসীদের মতো খালি খামচি, আর কেউ দিতে পারবে না। আমি রাক্ষসী তাই না? তাহলে তুমি রাক্ষস, আরো দেবো খামচি, যত ইচ্ছে দিব। সাদাত নওশিনের হাত দুটো আটকে নিয়ে চোখ টিপ মেরে বলছে, ওই সময় যে খামচি দেন আপনি পুরো জলে, আর আমি যদি রাক্ষস হইনি কামড়ে শেষ করে দিব কিন্তু। নওশিন সাদাতের হাতে আবারও খামচি দিচ্ছে। কি খারাপ তুমি। প্লিজ এভাবে লজ্জা পেও না, তাহলে না আমরা সত্যি সত্যি কামড়ে ইচ্ছে করবে। যা, এবার কিন্তু সত্যি সত্যি কামড়ে দিব। ইস, শখ কত। খুব ক্ষুধা লাগছে আমারও, বাট তোমার জন্য। নওশিন সাদাতের হাতে জোরে চিমটি দিয়ে বলল, আমার খাবারের। উফ, চিমটি কি রে বাবা, আমিও এর শোধ নিব। নওশিন চেঁচিয়ে উঠল। চলো। সাদাত মুচকি হাসে। চলো। এই ছেলেটার মুচকি হাসিটাই নওশিনকে ঘায়েল করার জন্য যথেষ্ট। খাবার টেবিলে। নতুন বউ, আমার পাশে বসো তুমি। বাবু, বসছি। নওশিন অরূপের পাশে বসেছে, আর নওশিনের আরেক পাশে সাদাত। সাদাদের পাশে চেয়ারটায় প্রাপ্তি। এদের বাড়ির লোক বেশি হওয়ায় ডাইনিং টেবিলটা বেশ বড়। সবাই একসাথে ডিনার করছে, শুধু প্রাপ্তির মা আর অরূপের আম্মু, বাকি ওরা সার্ভ করে দিচ্ছে। অরূপ আর নওশিন খাওয়া চেয়ে হাসাহাসি বেশি করছে। এই তোরা খাবি নাকি দুষ্টুমি করবি? আমি তো খেলাম একটু আগে। হাফ এগ খেয়েছো, এখন পুরো খাবারটা শেষ করো। পেট বলে গেছে তো। না, দেখি হা করো, খাইয়ে দিচ্ছি। এই, তুই খাচ্ছিস না কেন? আসলে না ভাবি, আমারও পেট ভরে গেছে। একটা থাপ্পড় দিলে না আবার পেট খালি হয়ে যাবে। চুপচাপ খাও। খাও নতুন বউ, আমিও তো খাচ্ছি। অরূপ মায়ের হাতে খাচ্ছে, আর নওশিন এক লোকমা খাচ্ছে, তো বাকি খাবার হাত দিয়ে চটকাচ্ছে বাচ্চাদের মতো। আম্মু আল খাবো না। আচ্ছা বাবু, পানিটা খাও। এখন যাও, শুয়ে পড়বে কেমন? আমি আজকে নতুন বউয়ের কাছে ঘুমাবো। না শোনা, তোমাকে ছাড়া ঘুম হবে না আমার। না না, আব্বু আছে না। আব্বু তো থাকবে, আমি আজকে নতুন বউয়ের পাশে শুবো। না বাবু। থাক না ভাবি, আজকে অরূপ আমার সাথেই থাকবে। সাদাত নওশিনকে ইশারা করতে চেয়েও করেনি। সবার সামনে ইশারা করাটা একটু বেমানান। আচ্ছা যাও, উপরে যাও। আর এই যে আপনি এভাবে হাত কি করছেন? কি রে, বাচ্চাদের মতন কি করছিস তুই? আর খেতে পারছি না। সাদাত ধমক দিয়ে বলল, রাখো প্লেট, ফল খাবে এখন। রাতে ফল? খাবে। এই নে। ভাবি নওশিনের দিকে ফলের প্লেট এগিয়ে দিলে নওশিন জোর করে এক পিস আপেল খেয়ে নিল। আমি আর খাবো না। সাদাত চোখ গরম করে তাকিয়ে আছে। নওশিন মাথা নিচু করে বসে। থাক, বাদ দাও সাদাত। বৌমা যাও, বাট খাওয়ার অভ্যাস করতে হবে। এভাবে খেলে অসুস্থ হয়ে পড়বে।
আচ্ছা কাকাই। বলেই নওশিন এক প্রকার দৌড়ে রুমে চলে গেল। কিছুক্ষণ পর খাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়। সাদাত রুমে গিয়ে দেখে অরূপ আর নওশিন একটা পিকচার বুক নিয়ে খেলছে। কি হচ্ছে? কাকাই বসো, আসো খেলি। কি খেলা এটা? এতে দেখো একটা কলে পেজ উল্টাবো, তুমি গেস কলে বলবে কটা পাখি। আচ্ছা। খুব মজার খেলা। সাদাত নওশিনের দিকে তাকিয়ে বলল, ওরূপের জন্য। তাতে কি, খেলা যেমনই হোক খেলতে তো সবাই পারে। হে কাকাই, তুমি নতুন বউকে বকো কেন? তোর কাকাই খুব পচারে অরূপ। দুজনকেই না? কি কাকাই? ঘুমা বেড়া। অরূপ বাবু চলো ঘুমাই আমরা। ওকে। সাদাত অরূপকে ঠিক করে শুইয়ে দিলে অরূপ আবারও উঠে বসে। কি হলো বাবু? আমি মাঝখানে শুবো না। কেন? আমার গরম করে। আচ্ছা, তোর আব্বু আম্মুর মাঝে ঘুমাস না? না তো, আম্মু বলে পলে যাব, কিন্তু আমি তো আম্মুকে জ্বলিয়ে দলে ঘুমাই, তাই বলি না। বাবু এই বেডটা তো ছোট, তুমি মাঝখানে ঘুমো। না, আমার ভালো লাগে না। ওরূপ পড়ে যাবি তো তুই। বলবো না, আমি চুপটি করে নতুন বউকে দলে ঘুমাবো। নওশিন সাদাতের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। প্রত্যুত্তরে সাদাত বলে, আচ্ছা ঠিক আছে, ওকে সাইডে রাখো। আর মাঝখানে? আমি শুই, কি আর করার। না না, নতুন বউ শুবে। এই তোর গরম করে, আমার বুঝি করে না? কাকাই এসে চালাও, তাহলে আর গরম করবে না নতুন বউয়ের। আল্লাহ, তোরা দুজন। অরূপ আর নওশিন খিলখিলিয়ে হেসে ওঠে। এই ঘুমাও দুজন। কাকাই লাইট নিবাও। না। কেন নতুন বউ? অরূপ, তোমার কাকিমণি লাইট অফ করলে ভয় পাবে। নতুন বউ বলো মানুষ হয়েও ভয় পায়। এই ছেলে একদম হাসবি না, একদম হয়েছিস তোর কাকাইয়ের মতো। নতুন বউ বিতু, নতুন বউ বিতু। মার খাবি কিন্তু এবার। তুমিও মারবে? আমি থাকবো না তোমার সাথে। বলেই অরূপ খাট থেকে উঠে যেতে চায়। না না বাবু, আমি তো মজা করছিলাম। আমি তোমায় কখনো মেরেছি নাকি? আই লাভ ইউ না সোনাটা। নওশিনের আদর পেয়ে অরূপ রেগে গেল। আমাকে আদর করো আলো। ওকে সোনা। নওশিন অরূপকে নিজের কোলে আগে উঠিয়ে রেখেছিল। অরূপ আরো আদর চাওয়ায় নিজের দিকে ঘুরিয়ে নিল। চুলগুলো এলোমেলো করে দিয়ে সারা মুখে চুমু দিচ্ছে, পেটে সুড়সুড়ি দিচ্ছে। আর অরূপ খিলখিলিয়ে হেসে বারবার নওশিনের গলা জড়িয়ে ধরছে। সাদাত দুজনার কাণ্ড দেখে মুচকি হেসে চলেছে। বাবু এবার তো ঘুমোতে হবে, না হলে তোমার আম্মু এসে পিটাবে আমাদের, বুঝলে? আচ্ছা এখন ঘুমাবো। ওকে। আরো খেলো, শেষ দুজনের খেলা। নওশিন মুচকি হেসে সাদাতের দিকে তাকায়। সাদাত আর কিছু না বলে মুচকি এসে নিজের জায়গায় শুয়ে পড়ল। নওশিন উঠে দরজা লক করতে যাবে, তখনই অরূপের মা আসে রুমে। ভাবি? হ্যাঁ, অরূপ ঘুমিয়েছে। না, এখন ঘুমাবে আর কি। তিনি অরূপের কাছে গিয়ে অরূপকে অনেক জোরাজুরি করলেও কোনো লাভ হয়নি। অরূপ নিজে তো যেতে রাজি না, তার উপর নওশিনও ছাড়তে চাইছে না। তাই ব্যর্থ হয়ে অরূপের মা নিজের রুমে ফিরে যায়। নওশিন দরজা লাগিয়ে ডিম লাইট অন করে তারপর লাইট নিভিয়ে শুয়ে পড়ে। নওশিন আসার পর থেকে বারান্দায় আলোটা রাতে সবসময় জ্বালানো থাকে। আজও তাই হলো। নওশিন মাঝখানে শুতে সাদাত নওশিনের পেটের উপর হাত রাখে আর অরূপ গলা জড়িয়ে ধরে। নতুন বউ একটু মাথায় হাত বুলিয়ে দাও, আম্মু দেয়। আচ্ছা সোনা, দিচ্ছি। নওশিন অরূপের চুলে বিলি কেটে দিচ্ছে, আর অরূপ ওর গায়ের সাথে একদম লেগে থেকে শক্ত করে গলা জড়িয়ে ধরে রেখেছে। আর অপরদিকে সাদাত পা দিয়ে নওশিনের পা ঘর্ষণ করে চলেছে। সাদাত একটু মাথা তুলে দেখলো, তারপরে চোখ লেগে এসেছে, তাই এবার শুধু পায়ে ঘর্ষণই না, পা দিয়ে নওশিনের সালোয়ারের হুকটাও খুলে দিল। আস্তে আস্তে পায়ের উপর দিকে সুড়সুড়ি দিয়ে সালোয়ারটা উপরের দিকে নিয়ে যাচ্ছে। নওশিন সাদাতের দিকে মুখটা একটু ঘুরিয়ে নিয়ে চাপা স্বরে বলল, কি হয়েছে, এমন করছো কেন? সাদাত নওশিনের পা দুটো নিজের পায়ের সাথে পেঁচিয়ে নিয়ে বলে, এখনো হয়নি, তবে 2-3 বছর হবে, তারই চেষ্টা চলছে। নওশিন কিছুটা লজ্জা পেয়ে যায়। তুমি না বলেই আবার অরূপের দিকে মুখ করে শুয়ে পড়ল। ঘুমাওনি এখনো? ঘুমোচ্ছে। ওকেই ঘুম পড়াবে, আমাকে পড়াবে না? নওশিন আর চোখে সাদাতের দিকে তাকায়। কি, তুমি কি বাচ্চা নাকি? বাচ্চা। আহারে। আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও না প্লিজ। সাদাত কথাটা শেষ করে নওশিনের পেটে রাখা হাতটা আরেকটু চেপে ধরতেই অরূপ ঘুমের ঘরে সাদাতের হাতটা সরিয়ে দেয়। নওশিন অরূপের কাণ্ডে হেসে ওঠে।
সাদাত মাথা তুলে দেখে অরূপ নওশিনের গালের সাথে নিজের গাল ঘেঁষে নিয়ে নওশিনকে খুব শক্ত করে জড়িয়ে ধরে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে। হুশ শালার পো। নওশিন সাদাতকে আস্তে করে কনুই মেরে বলল, এই কি বলে তুমি? কিছু না। কিছু না তাই না? সব সময় বেশি বেশি কি বললে একটা বাচ্চাকে? এটা কিন্তু ঠিক না। আচ্ছা আচ্ছা সরি। ও তো নিজে কিভাবে জড়িয়ে ধরে আছে দেখো। আর আমি হাতটা একটু দিলাম, কেমন করে সরিয়ে নিল। হাসির স্বরে নওশিন বলে উঠল, জেলাস হো না জান, তবে একটা জিনিস কি জানো, ও না অনেকটা তোমার মতো। আমি তো ভাইয়া বা ভাবির চেয়ে তোমার সাথে ওর বেশি মিল খুঁজে পাই। হয়েছে, এখন আমার দিকে একটু ফেরা যাবে? কি রে ফিরবো? কেমন করে জড়িয়ে ধরে রেখেছো দেখেছো? দেখ আজ এইরা ওকে রাখার কি দরকার ছিল? ওর আম্মুর কাছে ঘুমালে কি হতো? সাদাত একটা বাচ্চা ছেলেও রোজ তো থাকতে চাইবে না। নিজে তো বলবাই, বুকটা খালি তো আমার। নওশিন মুচকি এসে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।